কোর্টে একটা কেসের মামলা জিতে বাসায় ফিরছিল। তবে ওই কেসটা ছিল আকরামের বিরুদ্ধে। মানে আকরাম একজন মাফিয়া, আর আজকে ওর ফাঁসির রায় ঘোষণা করা হয়। সে কাজ শেষ করে বাসায় ফিরতে থাকে। পথের মধ্যে, কেউ আছো? আমাকে বাঁচাও। ওই মেয়ে, যতই চেঁচামেচি করিস না কেন, তোকে এখানে বাঁচানোর জন্য কেউ আসবে না। ছেড়ে দে আমাকে। তোরা জানিস না আমি কে। যদি জানতে পারতি তাহলে আমাকে উঠিয়ে আনার কথা কখনো চিন্তাই করতি না। শুন, তোকে চিনি জানি এবং তোকে উঠিয়ে এনেছি তোর বাবার থেকে টাকা খাওয়ার জন্য, সাথে আমাদের বসকে ছাড়াতে। কি? তোরা আমার সব কিছু জানার পরও আমাকে উঠিয়ে নিতে এসেছিস? একবার আমি ছাড়া পাই তাহলে তোর কি হাল করব তা আমি নিজেও জানি না। এমএ বেশি বড্ড কথা বলে, এত তাড়াতাড়ি গাড়িতে তুলে নে। লোকেরা গাড়িতে তুলে নেয়। সে গাড়ি একটা শুনশান রাস্তা দিয়ে যেতে থাকে। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আকাশের গাড়ির চাকা পাংচার হয়েছে। সেজন্য ভুলক্রমে ইরাকে যারা নিয়ে যাচ্ছে সে গাড়িটা থামায়। যদিও কোনো গাড়ি থামায় না, সেজন্য রাস্তায় গাছের গুটি দিয়ে রাখে, কেননা এই রাস্তায় ঘন্টায় 2টা গাড়িও যায় না। গাড়ি থামার পরে, এই রাস্তায় কেন আটকে যাচ্ছিস? আমার গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে, আমাকে একটু সামনে এগিয়ে দেবেন? দেওয়া যাবে না। দিলে সমস্যা কি? দরকার হলে টাকা দেবো আমি। বললাম তো নেওয়া যাবে না। তোরা জানিস না আমি কে। আমি কিন্তু চাইলে। বাকি কথা বলার আগেই লোকরা আকাশের দিকে তাকায়। পরনে কালো পোশাক দেখে বুঝতে পারে কিছুটা, সেজন্য বাড়তি ঝামেলা না করে গাড়িতে উঠে। তবে আপনারা ভাবছেন ইরাকে কেন দেখল না? আসলে ইরা তো গাড়ির ডিকির মধ্যে। তোমরা কত বড় উপকার যে করলে আমার। আর 20 মিনিট পরে হাইওয়ে, ওখানে নামিয়ে দিলে তো হবে। হবে। আকাশ যতক্ষণ ওদের সাথে কথা বলছিল ততক্ষণে ইরার জ্ঞান ফিরেও আসে। সেজন্য মুখ থেকে কাপড় সরায়। কিছু কিছু বলতে পারছে না, কারণ গাড়ির শব্দে শুনতে পারবে না। সেজন্য গাড়ি বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে। 20 মিনিট পরে গাড়ি থামে। ধন্যবাদ তোমাদের। তখনই ডিকির ভেতর থেকে মেয়ের আওয়াজ আসে। প্লিজ আমাকে বাঁচান। ওরা আমাকে গাড়ির ডিকির মধ্যে আটকে রেখেছে। কথাটা যতই ইরা চেয়ে চেয়ে বলুক না কেন, তাও আসতেই শোনা যাচ্ছিল। সে কথাটা আকাশের কানে ঠিকই আসে। মেয়ের কণ্ঠ শুনতে পেলাম। আরে কি বলেন? মেয়ে আসবে কোথা থেকে? আমি শিওর ওটা মেয়ে ছিল। আর গাড়ির ডিকি খুলো তো। ভাই, কি দরকার আপনার এইসব ঝামেলা নেওয়ার? ডিকি খুলবে নাকি আমি পুলিশকে কল দেব? পরিস্থিতি বুঝতে পেরেছে, ওর গাড়ি চালিয়ে দেয়। এবার আকাশ ওদের পেছনে দৌড়াতে থাকে। একটা সময় কোর্ট ফেলে দেয়। তাও অনেকটা দূরে ওরা হাইওয়ে উঠে যায়। এবার হাইওয়ে এসে পুলিশের দেখা পায়। আরে, আপনার তো আজকে সুপ্রিম কোর্টে থাকার কথা, তাহলে এখানে কেন? পরে বলছি, আগে ওই গাড়িটা ধরো। কেন, কিছু বলবেন তো? বলার মতো সময় নেই, যা বলছি তা করো। পুলিশের গাড়িতে ওঠে, ওই গাড়িটার পেছনে যেতে থাকে। পুলিশ তো পেছনে। ওই শালা মনে হয় সব বলে দিয়েছে। এখন কি হইবে? গাড়ি চালাতে থাক। ওরা গাড়ি চালাতে থাকে, কিন্তু তাও কোনোভাবে পুলিশ ওদের ধরতে পারছে না। এক প্রকার পুলিশ বাধ্য হয়ে ওই লোকগুলোর গাড়ির চাকায় গুলি করে। এতে রাস্তার বাহিরে চলে যায়। সাথে ওই লোকগুলোকে ধরে। পালাচ্ছিস কোথায়? আমরা তো পালাচ্ছি না। তাহলে এতবার বলেছি গাড়ি থামানোর জন্য, তাহলে থামালি না কেন? স্যার, শুনতে পাইনি। ওনাদের কথা না হয় শুনতে পাসনি, কিন্তু আমাকে কেন রেখে চলে এলি? দেখুন, আপনাকে অনেক সাহায্য করেছি, আর করতে পারবো না। গাড়ির ডিকি খুল তাড়াতাড়ি। ওরা এক প্রকার ডিকি খুলে দেয়। ইরা তো উঠিয়ে আকাশকে জড়িয়ে ধরে। এমন কিছু হবে যা আকাশ ভাবেনি। কোনো মতে কোলে করেই গাড়ি থেকে নামায়। ওদের নিয়ে যান। পুলিশ ওদের নিয়ে তো চলে যায়, কিন্তু আকাশ ইরা ওখানেই দাঁড়িয়ে আছে। তবে মেয়েটাকে দেখে আকাশ আশ্চর্য হয়, কেননা মেয়েটার শরীরে ছিল বিয়ের লেহেঙ্গা। এই, আপনাকে কি ওরা বিয়ের আসর থেকে তুলে এনেছিল? মোটেও না। কিন্তু দেখে তো মনে হয় বিয়ে আপনার। আমার বান্ধবীর বিয়েতে যাচ্ছিলাম, কিন্তু ওরা পথ থেকে আমাকে উঠিয়ে নিয়েছে।
এটা তো অনেক অন্যায় হয়েছে। আচ্ছা, এখান থেকে এই ঠিকানায় যেতে কতক্ষণ লাগবে সময়? আকাশের দিকে একটা ঠিকানা এগিয়ে দেয়। আসলে ওর বান্ধবীর বিয়ে অন্য একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে, সেজন্য ইতি ওকে ঠিকানা পাঠিয়ে দেয় যেন আসতে পারে। মোটামুটি তো 2 ঘন্টা লেগে যাবে। একটা কাজ করুন, আমাকে ওই ঠিকানায় পৌঁছে দিবেন কি প্লিজ? দেখুন, এমনিতে আমাকে বাসায় ফিরতে হবে, তার উপর আবার খেতে হবে। দেখুন, আমার সাথে বিয়ে বাড়িতে চলুন, ওখানে পেট ভরে খেয়ে নিতে পারবেন, কোনো টাকা পয়সা দিতে হবে না। আমাকে দেখে কি? দেখুন, এখন আমি ঝগড়া করতে পারবো না, নিয়ে চলুন প্লিজ। কি করার, ওখান থেকে একটা গাড়িতে উঠে বিয়ে বাড়ির দিকে যেতে থাকে। আকাশ তো বুঝতেই পারছে না কি বলবে, কেউ দেখে তো বলবে না এই মেয়েকে একটু আগে কিডন্যাপ করা হয়েছিল। 2 ঘন্টা ইরার বক বক শুনতে শুনতে আকাশের কান পুরো ঝালাপালা হয়ে গেছে। আপনি তাহলে যান, আমি ফিরে যাচ্ছি। আমি যাব মানে? আপনি এত কষ্ট করে এসেছেন, খেয়ে যান। আরে আসুন তো। আকাশের হাত ধরে গাড়ি থেকে নামায় আর ভেতরে নিয়ে আসে। ইরার বান্ধবীগুলো দেখে তো অবাক হয়, কেননা এর আগে কখনো ওরা কোনো ছেলের হাত ধরে থাকতে দেখেনি। কি রে, এত দেরি করলি কেন? আরে পরে বলবো, তুই এত দূরে কেন বিয়ে করতে আসলি? দূর কোথায়? এটা তো ঈশানের বাড়ি, ওদের বাড়িতেই তো বিয়ে হচ্ছে। আমরা ফ্রেশ হব, অনেক ক্ষুধা লেগেছে আমাদের। আচ্ছা তোরা চল আমার সাথে। ওদের নিয়ে ঈশানের রুমে আসে। রুমে ওরা দুজনে ফ্রেশ হতে থাকে। ততক্ষণে ইতি ঈশানকে বলে ওদের জন্য খাবার নিয়ে আসতে। এই নে ধর, এবার ইচ্ছা মতো গিলতে থাক। তোর বিয়ের আগে আসার কথা ছিল, আর আসলে বিয়ের পরে। আমি কি ইচ্ছে করে দেরি করেছি নাকি? তাহলে কি ভাইয়ের জন্য লেট করেছিস? আসলে হয়েছিল কি? কিছুই হয়নি, আগে খাই পরে বলি। তুই তো সারা জীবন শুধু খেয়েই গেলি, তাও তো একটু মোটা হলি না। মোটা হলে আমার জামাই তো কোনোভাবে আমাকে কোলে নিতে পারবে না। কথাটা শুনে আকাশ ইরার দিকে তাকায়। ইরাও হিহি করে হেসে খাওয়া শুরু করে। খাওয়া শেষ হলে আচ্ছা, তোকে বলি আমি সব কিছু, তাহলে বুঝবে। ঠিক আছে বল, আমি শুনছি। আমি একটা কথা বলবো কি? জি বলুন ভাইয়া। আপনারা কথা বলুন, আমি বরং যাই এখন। আপনি যাবেন মানে? যদি আপনি চলে যান তাহলে আমাকে বাসায় কে পৌঁছে দেবে? তুই কি ওনাকে সাথে করে বের হয়েছিস? আরে আমি তো একা বের হয়েছি। আমি না তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না, যা বলার একটু বুঝিয়ে বল আমাকে। ইরা এরপর সব ঘটনা বলতে থাকে। আপনারা তো প্রথম পর্বে সব জেনেছেন, সেজন্য নতুন করে আর বললাম না। সত্যি ভাইয়া, আপনি না থাকলে তো আমার বান্ধবী কি সর্বনাশটাই না হতো। এটা আমার দায়িত্ব। তাহলে ভাইয়া ওকে দায়িত্ব নিয়ে বাসায় পৌঁছে দেবেন প্লিজ। এর ভেতরে সন্ধ্যা হয়ে যায়, সেজন্য ইতি ওদের রেখে দেয় ওই বাড়িতে। তোরা দুজন ওই রুমে ঘুমিয়ে যা। কি বলছেন? আমরা একই রুমে কিভাবে থাকবো বলেন? দেখুন ইরা এখানে কাউকে চেনে না, আপনিও চেনেন না। ইরাকে যে কারো ভরসা করে কারোর সাথে দেব সেটাও পারছি না, সেজন্য আপনি ওর সাথে থাকুন। আপনার কোনো আপত্তি নেই তো? আমার কোনো আপত্তি নেই। রাতেই ওরা একসাথে থাকে, তবে একজন সোফায় আর একজন খাটে। সকালবেলায় ওরা ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। নাস্তা শেষ হলে আমরা তাহলে যাই রে। সাবধানে যাস। ওরা বেরিয়ে চলে আসে ইরার বাড়িতে। তবে আকাশের বিশ্বাস হচ্ছে না এত বড় বাড়িতে ইরা থাকে। আমি তাহলে আসি। আরে এত দূর এসেছেন, ভিতরে এসে কিছু খেয়ে যান। না থাক, আমি বাসায় পৌঁছে খেয়ে নেব। আসতে বলছি আসুন, নয়তো নয়তো কি করবেন? সিকিউরিটি সিকিউরিটি। জি ম্যাম বলুন। ওকে সম্মানের সাথে ভিতরে নিয়ে এসো। ওকে ম্যাম। আকাশ ওদের পোশাক দেখে অবাক হয়, কেননা সবাই সরকারি লোক, কিন্তু এরা এখানে কেন ওটাই আকাশ বুঝতে পারছে না। একটু পরে ইরার বাবা মা নিচে নামে। ইরা, এই ছেলেটিকে? ইরা ওর বাবাকে সবটা বলতে থাকে। সবটা শুনে তুমি সত্যি অনেক ভালো একটা কাজ করেছো। আমি সত্যি অনেক খুশি তোমার কাছে। বলো, তোমার কত টাকা চাই? আমাকে টাকা দিয়ে রাখার মতো সে ক্ষমতা আপনার নেই। বলো, তোমার কত টাকা চাই? আমার কোনো টাকা পয়সা চাই না। বাবা, তুমি বরং ওকে কোনো একটা কাজ দিয়ে দাও।
আরে আমার কাজও লাগবে না। দেখো, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ, তোমার জন্য এতটুকু তো আমি করবই। এই নাও আমার কার্ড, তোমার কোনো কাজের দরকার পড়লে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, জানাবো। আপনার মোবাইল নাম্বারটা দিন। কেন, কি করবেন? দিতে বলেছি, দিন। নাম্বার নিয়ে নেয়। কি করার, না চাইতেও কার্ড নিয়ে চলে আসে ওখান থেকে। আকাশ ওর বাসায় এসে শুয়ে পড়ে। ওইদিকে সন্ধ্যার পরে আকরামের সাথে ওর লোকেরা দেখা করার জন্য আসে। ভাই, একটা অসুবিধা হয়ে গেছে। আবার কি হয়েছে? আমার লোকেরা তো খাদ্যমন্ত্রীর মেয়েকে উঠিয়েছিল, কিন্তু একটা ছেলে এসে ওই মেয়েকে বাঁচিয়ে নিয়ে যায়। তাহলে কি আমি আর এখান থেকে জীবিত বের হতে পারবো না? অবশ্যই পাবেন। কিভাবে বের হব আমি? যে ব্যারিস্টার আপনাকে ফাঁসি পর্যন্ত নিয়ে গিয়েছিল, তাকে দিয়েই যদি ফাঁসি অফ করায় তাহলে কেমন হয়? তোর কি মাথা গেছে? যে ছেলের জন্য আমার ফাঁসি হলো, আর এখন বলছিস ওই ছেলেই আমাকে বাঁচাবে? ওর পরিবার থেকে কাউকে না কাউকে যদি কিডন্যাপ করে নিই? এত সহজ না। ওর বাবাকে তো চিনিস না। কে ওর বাবা? ওর বাবা নিজেই একটা সরকারকে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তোর একটা কাজ কর, খাদ্যমন্ত্রীকে আবারও কিডন্যাপ করার চেষ্টা কর। কিন্তু সিকিউরিটি কি করব? খাদ্যমন্ত্রীকে সিকিউরিটি দেওয়া হয় 5-10 জনের মতো। ঠিক আছে বস। এইদিকে আকাশ নিচে নামে। ওর বাবা তো অনেক খুশি হয়ে যায়। ওর বাবা মার সাথে কথা শেষ করে, সাথে গতকালের কথাগুলোও ওনাদের জানায়। আমার মনে হয় ওই মেয়ের উপরে আবারও হামলা করবে। এমনিতে ওদের বাড়িতে কিছু সিকিউরিটি দেখলাম, তাও সরকারি। একটা কাজ কর, তুই ওই মেয়েকে সিকিউরিটি দেওয়ার জন্য থেকে যা ওদের বাড়িতে। দূর বাবা, তুমি এসব কি বলো? ঠিকই বলেছি, আমার তো মনে হচ্ছে। দেখো বাবা, তোমাকে কোনো কিছু মনে করতে হবে না। পরের দিন আকাশ কোর্টে আসে। ওখানে ওর কাজ শেষ করে। কাজ শেষ করে কোর্ট থেকে বের হয়। তখন ড্যানি আকাশের সামনে আসে। তুমি তো আকরামের লোক। জি, ঠিকই ধরেছেন। তাহলে আমার কাছে কি? আপনার কাছে এসেছি একটা কাজে। কি কাজ বলো? দেখুন স্যার, আমার বসকে এভাবে ফাঁসির দড়ি পর্যন্ত না দিলেও পারতেন। তুমি কি আমাকে কোনোভাবে? না স্যার, ওই রকম কিছু না। তাহলে কেন এসেছো তা বলো। যদি আমার বসকে ফাঁসি রেহাই থেকে বাঁচাতেন। দেখো, আকরামের ফাঁসি না হলেও মৃত্যু পর্যন্ত কারাবাস হতো। প্লিজ স্যার, ওনাকে বাঁচান। যত টাকা লাগে আমরা দিব আপনাকে, তা ওনাকে বাঁচান। ভাগ্য বলো তোমাদের নামে কোনো মামলা নেই, নয়তো এতক্ষণে তোমাদেরও আকরামের কাছে পাঠিয়ে দিতাম। এভাবে বলবেন না স্যার। তাহলে কিভাবে বলবো? তোমাদের সাহস থেকে আমি তো অবাক হয়ে যাচ্ছি। ওরা এবার চলে যায়। তবে আপনারা ভাবছেন এত বড় একটা মামলা হয়ে গেল, অথচ ইরা আর ওর পরিবার আকাশকে কেন চেনে না। আসলে সব নাগরিক তো এক না। আপনি একজন মানুষ হয়ে কীভাবে এত দিকে খেয়াল রাখবেন বলেন? তেমনটাই হয়েছে এখানে। কিছুক্ষণ পরে বাসায় ফিরে আসে। তখন ইরা কল দেয়। আমার সাথে দেখা করতে পারবেন? আপনি কে তা আগে বলুন, আর কোন কেসের ব্যাপারে কথা বলবেন তা বলুন। আমি ইরা চৌধুরী। আমি তো এই নামে কাউকে চিনি না। চিনবেন কি করে? আমি তো কখনো আমার নাম আপনাকে বলিনি। আজ এরা পেশাল করার সময় নেই। কয়েকদিন আগে যাকে বাঁচিয়েছেন আমি সেই মেয়ে। একবার আমাদের বাসায় আসতে পারবেন? আপনার বাসায় আমি কেন আসবো? আসলে সমস্যা কি বলুন? কেন আসবো তা বলুন। আসলে আজকে আমাকে একটা ছেলে দেখতে আসবে, তার পরিবার নিয়ে। এটা তো ভালো কথা। এটা মোটেও কথা ভালো না। দেখতে আসবে, এটা তো ভালো কথার মধ্যে পড়ে। আমি যে বিয়ে করতে চাই না। তাহলে আপনার বাবাকে বলুন কথাটা। ওনাকে বলার মতো তো সাহস আমার নেই, সেজন্য আপনার একটা সাহায্য লাগবে আমার। কিরকম সাহায্য? আপনাকে আমার বয়ফ্রেন্ড হয়ে আসতে হবে, তাহলে আমি এই বিয়ে আটকাতে পারবো। আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথায় তো কোনো সমস্যা নেই, তার উপর কোনো আঘাতও নেই। আমি আপনার বাড়িতে না হয় আসলাম, কিন্তু আপনার বাবা যদি সিকিউরিটি দিয়ে আমাকে গুলি করে মারে, তখন আমার মৃত্যুর দায়ভার কে নেবে? ধ্যাত, এমন কিছুই হবে না। শুধু শুধু এত চিন্তা করছেন, বুঝতে পারছেন? আপনি আসুন তো। কি করার, রেডি হয়ে নেয়, তবে একদম সিম্পলভাবে। ওইদিকে নাজমা বেগম ইরাকে নিয়ে নিচে নামে। ছেলে আর পরিবার বসে আছে। রফিক চৌধুরীকে কথা বলছে ওনাদের সাথে। এই হচ্ছে আমার একমাত্র মেয়ে ইরা। আর এরা হচ্ছে ইমনের বাবা মা, আর উনি হচ্ছে ইমন। ওর সাথেই
তোর বিয়ের কথা বলবো আমরা। বাবা, আমি ওনার সাথে আলাদা 5 মিনিট কথা বলতে চাই। কি করার, আলাদাভাবে কথা বলে নিচে নামে। এসে দেখে আকাশও ততক্ষণে চলে এসেছে। এ কি, তুমি এখানে কেন? আঙ্কেল এরা আসতে বলল। রফিক চৌধুরী আকাশের ব্যাপারে ওনাদের বলে, ওনারাও শুনে খুশি হয়। কিন্তু ইরা যখন নিচে আকাশকে দেখে জড়িয়ে ধরে তখনই সবাই অবাক হয় এবং ওখান থেকে চলে যায়। কিন্তু রফিক চৌধুরী ভালোই বুঝতে পেরেছে কেন ওনারা চলে গেছে এখান থেকে। ইরা, এসব কি ধরনের বেয়াদবি? আমি কি করলাম? এত কিছু করার পরেও বলছিস? কি করেছিস তুই? ইরা, কাজটা কি ঠিক করিসনি তুই? আমি তোমাদের আগেই বলেছি ওই ছেলেকে আমি বিয়ে করব না। তারপরও তোমরা কেন ওদের আসতে বললে? আমার তো মনে হয় ওই দিনের ঘটনা পুরোটাই তোর সাজানো ছিল। কোন দিনে? ইতির বিয়ের দিন ঘটে যাওয়া ঘটনা। তুই আসলে এই ছেলেকে ভালোবাসিস, আর ওকে আমাদের সামনে ভালো প্রমাণ করার জন্য একটা মিথ্যে গল্প তুই আমাদের বলেছিস। ইরা, ছি, তুই এরকম একটা কাজ করতে পারলি? আমি কি করলাম? তোমরা নিজেরাই তো উল্টাপাল্টা বুঝে নিলে। আমাদের কাছে সব পরিষ্কার হয়ে গেছে। এই ছেলে তোর বয়ফ্রেন্ড, আর ওই ঘটনা সাজিয়ে ভেবেছিস ওকে আমাদের সামনে হিরো বানিয়ে নিবি। সেটা হবে না। আমি একজন খাদ্যমন্ত্রী, আমাকে বোকা বানানো এত সহজ না। রফিক চৌধুরী রেগে চলে যায়, নাজমা বেগমও চলে যায়, ইরা বসে পড়ে। আকাশও যেতে চাইবে তখন সবার সাথে সাথে কি আপনিও চলে যাবেন? আমি এখানে থেকে কি করব? তাছাড়া আমাকে আসতে বলেছেন, আমি এসেছি। তো আমি যেতে তো বলিনি, তাহলে যাচ্ছেন কেন? তাহলে এখন কি করব? আমার বাড়িতে থেকে যান আমার সাথে। আমার তো নিজেরই। দেখুন, আমি এত কিছু জানতে চাই না। আপনি আজ থেকে আমার বাসায় থাকবেন, এটাই শেষ কথা। যদি না থাকি আমি? তাহলে ওই যে ছুরিটা দেখছেন, এটা দিয়ে কি আমাকে মেরে ফেলবেন? আপনাকে না, আমাকে মারবো। এই মেয়ের তো দেখি সত্যি মাথায় সমস্যা আছে। আমার মাথা ঠিকই আছে, সেজন্য আমার রুমের পাশে যে রুমটা আছে ওখানে যান আর শুয়ে পড়েন। কোনো কিছু ভেবে পাচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে সব কিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে আকাশের। তাও রুমে এসে রেস্ট নেয়। তখন আকাশের বাবা কল দেয়। কোথায়? তুই বাসায় কখন আসবি? বাবা, আমি তো একটা কাজে ফেসে গেছি। তুই আমার ছেলে হয়ে ফেঁসে যাস কাজে? কি কাজ বলতো? এবার ওর বাবাকে সবটা বলতে থাকে। উনি সবটা শুনে, আচ্ছা, তুই কয়েকটা দিন ওখানে থাক। এতে যদি মেয়েটার উপকার হয় তাহলে তো ভালোই হয় সব দিক থেকে। কিন্তু বাবা, আমি কোর্টে যাব কি করে? এখানে সারাক্ষণ বসে থেকে কি করব আমি? আরে, সবে মাত্র এসেছিস, ব্যবস্থা দেখবি এমনিতে চলে আসবে। ঠিক আছে বাবা। কিছুক্ষণ পরে ইরা আকাশের জন্য খাবার নিয়ে আসে। দুজনে খাবার খেয়ে নেয়। আমার জন্য আপনাকে এত কথা শুনতে হলো। এটা কোনো ব্যাপার না, তবে আপনি একটু সাবধানে থাকবেন। বাবা মা এমনই করবে। আপনার উপরে আবারও অ্যাটাক হতে পারে। কি বলছেন? অ্যাটাক কেন করবে? তা আমি জানি না। পরের দিন সকালে আকাশ ইরা দুজনেই নাস্তা করতে নিচে নামে। তখন ইরা, ও কোনো বাড়িতে আছে? আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন ও এই বাড়িতে থাকবে। ও যদি এই বাড়িতে থাকে তাহলে ওকে এই বাড়ির সব কাজ করতে হবে। একদম ঠিক বলেছ। আমাদের বাড়িতে অন্য সব লোকেরা যেভাবে কাজ করে ওকেও সেভাবেই কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে? তুমি কেন কাজ করবে? তুমি কি এই বাড়ির চাকর নাকি? ও এখন থেকে বাড়ির চাকর, সেজন্য এখানে থাকতে হলে সব মেনে চলতে হবে। নাস্তা করে ইরা রুমে আসে। তারপর রেডি হয়ে আকাশকে নিয়ে বের হয়। ভার্সিটিতে এসে, আমার ক্লাস আছে 4 ঘন্টার, তুমি ততক্ষণ আশেপাশে ঘোরাঘুরি করো। এই সুযোগে আকাশ কোর্টে চলে আসে। যদিও ও ব্যারিস্টার, সেজন্য অন্য উকিল বা অ্যাডভোকেটের মতন ওর পাওয়ার এতটা কম না। ও চলে আসে জজের রুমে। আকাশ, তুমি এখানে? আমি এসেছি একটা কথা বলতে। বলো কি কথা? আকরামের ফাঁসিটা আরো আগে কি আনা যায় না? এটা তো রুলসের বাইরে, কিন্তু ওর ফাঁসি কেন আগে আনতে হবে? আকরামের লোকেরা আমার অফিসে এসে আমাকে বলেছিল তারা আকরামকে ছাড়াতে যা যা করার দরকার সব কিছু ওরা করবে। তাহলে তো তোমার জন্য অনেক বিপদ। বিপদ যতটা আমার জন্য, ততটা খাদ্যমন্ত্রীর মেয়ের উপরও। আমাকে ব্যাপারটা একটু ভেঙে বলো তো।
ওনাকে ওই দিনের ব্যাপারটা বলতে থাকে। উনি সবটা শুনে তুমি ওনাকে বলো কোর্টে সিকিউরিটির জন্য আবেদন করার জন্য। এমনটা হলে সে বুঝে যাবে। আপনি বরং কমান্ডোকে বলুন ওনার বাড়িতে আরও 10 জন বাড়িয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি বলে দেব। আরও একটা কেস এসেছে। কী ধরনের কেস? কেসের সব ডিটেলস আকাশকে জানায়। সবটা শুনেই সবই তো জানেন, তাহলে ওদের পক্ষে রায় দিলে তো হয়। এতটা সহজ যদি হতো তাহলে তো আর কোনো কথাই ছিল না। ওদের বিপক্ষে আর একজন উকিল আছে, তবে ওদের পক্ষে কোনো উকিল নেই, মানে কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না। যখন আপনি বলছেন তখন ওদের কাজটা আমি ফ্রিতে করে দেব। তাহলে কাল হলে আসিও। ঠিক আছে স্যার, চলে আসবো। এইদিকে জজ ওই লোকগুলোকে জানিয়ে দেয় তাদের পক্ষ হয়ে লড়াই করার জন্য। কাউকে যে পেয়েছে। কোর্ট থেকে ভার্সিটিতে ফিরে আসে। কিছুক্ষণ পরেই ইরা বের হয়। এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি তো আশেপাশে ছিলাম। কি খেয়েছো কিছু? একটু পর তো দুপুর হবে, বাসায় ফিরে খেয়ে নেব। আমার কারণে আপনাকে এত সমস্যায় পড়তে হয়েছে, আমি সত্যি অনেক দুঃখিত। আর এভাবে বলবেন না। আমি জানি না বাবা মা আপনার উপরে কতটা অত্যাচার করবে। মারধর করবেন নাকি? সেগুলো তো করবে না, মানে বাড়ির কাজ করাবে, সেগুলো বললাম আর কি। সমস্যা নেই, কয়েকটা দিন গেলে ওনারা এমনিতেই ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। কি করার। চলে আসে বাসায়। আসার পরেই শুরু হলো ইরার মায়ের কথা। ইরা, তোর কি কোনো আকেল বলতে কিছু নেই? কেন মা, আমি কি করেছি? তুই যে ওকে তোর সাথে নিয়ে গেলি, বাসায় কাজ করবে কে? বাসায় তো লোক আছে কাজ করার জন্য। লোক তো আছে আমরা জানি, কিন্তু যদি সব কাজ ওরাই করে তাহলে ওকে শুধু শুধু বসিয়ে খাওয়ানোর কোনো মানেই হয় না। কি বলছো মা তুমি? তোমরা এসব কেন বলছো? ও এবারে মেহমান, তোমরা কি না ওর সাথে? এটাকে কোনোভাবেই মেহমান বলে না, বুঝতে পারলি? ওকে যদি এই বাড়িতে কাজ করতে হয় তাহলে আমিও সেমই কাজ করব। তো কর, তোকে মানা করেছে কে? ঠিক আছে আকাশ, উপরে আসো, কথা আছে। উপরে যাওয়ার পর কথা বলতে থাকে। তারপর আমি যদি চলে যাই তাহলে আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। অসুবিধা আরও বেশি হবে, সেজন্যই তো আপনাকে এখানে রাখা। কিন্তু আমার সাথে তো আপনাকে কাজ করতে হবে। তো কি হয়েছে? আমার বাড়ি, আমি তো কাজ করতেই পারি। কথাটা তো খারাপ বলেননি, কিন্তু আমি কেন শুধু শুধু আপনার বাড়িতে কাজ করব? এর জন্য মাসে আপনাকে 2 লাখ দেব। আচ্ছা, টাকার হিসেব পরে, আগে আমাকে এটা বলুন তো। বলুন, কি জানতে চান? আমাকে আপনার বাসায় রেখে কী লাভ আপনার? লাভ বলতে আহামরি হবে না, কিন্তু যে কাজে আপনাকে নেওয়া সেই কাজটা তো আমার হয়ে যাবে। যেমন কি কাজ? এই যে আপনি যতদিন বাসায় থাকবেন ততদিন বাবা আমাকে বিয়ের জন্য চাপ দিতে পারবে না। আচ্ছা, যে ছেলের সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল তারা তো অনেক ধনী মনে হচ্ছে। ধনী বলেই তো এত অহংকার। আমার মা অনেক গরিব ছিল, বাবা ছিল ধনী। বাবা মায়ের উপর অনেক অত্যাচার করত, এতে মাও এখন বাবার মতো হয়ে গেছে। সব ধনী তো একরকম হয় না। কে বলেছে হয় না? সবাই একরকম, এর কোনো তফাৎ নেই। তবে মাঝখান দিয়ে আমার উপকার করতে গিয়ে আপনি ফেসে গেলেন। সমস্যা নেই, একটা সময় না হয় পুষিয়ে দেবেন। সেজন্য 2 লাখ হবে তো? টাকা লাগবে না, এর বিনিময়ে অন্য কিছু চেয়ে নিব আমি। অন্য কিছু বলতে? পরে একটা সময় জানাবো। পরের দিন ইরা ভার্সিটিতে যায়। আকাশ চলে আসে কোর্টে। বিপক্ষ উকিলও অনেক বুদ্ধিমান, কিন্তু আকাশকে দেখে উনি অবাক হয়। এ কি আপনি এখানে? আমাকে কি করে চেনেন? আপনি আকরামের কেসটা যেভাবে লড়ে ওকে ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে গেছেন, সেখানে আপনাকে কে চিনবে না বলুন? কিন্তু আপনি কি ওদের হয়ে লড়াই করবেন? কি করব? ওরা যখন কোনো অন্যায় করেনি তখন ওদের হয়ে লড়াই করতে আমার কোনো অসুবিধা নেই। এটা কি বললেন? আপনার ফিস ওরা দিল কি করে? আমি টাকার তুলনায় সত্যকে বেশি মূল্যায়ন করি। তারপরেও বিনা টাকায় কেস লড়বেন? লড়ব। আপনি এই কেসে আছেন বলে অন্য কেউ সাহস পাচ্ছে না ভয়, তাই বলে আমিও যে তা করব এটা ভাবাটা ঠিক হবে না। যদি আপনার মনে হয় ওনারা নির্দোষ, তাহলে আমি এই কেস লড়ব না। কেন লড়বেন না? আমি অন্তত এতটুকু জানি আপনি অন্যায়ের পক্ষে থাকবেন না। একটু পরে জজ এলো। সব ধরনের উকিল ওখানে বসে আছে।
কেউ কোনো কথা বলছে না। তখন জজের বুঝতে বাকি রইল না আকাশের বিপক্ষে লড়াই করার সাহস কারণে। এতে জজ আকাশের পক্ষে রায় দিল। এতে একটা পরিবার নিজেদের মেয়ের ধর্ষণকারীকে সাজা দিতে পেরেছে। যেহেতু মেয়েটিকে ধর্ষণ করে তারপর মেরে ফেলা হয়েছে, সেই জন্য আসামি পক্ষ থেকে 5 লক্ষ টাকা জরিমানা সাথে দোষী ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। আর এই 5 লক্ষ টাকা 10 দিনের ভেতরে পরিশোধ করতে হবে, নয়তো আদালত তাদের বাড়ি নিলামে তুলে সেখান থেকে 5 লক্ষ টাকা জরিমানা পরিশোধ করবে। কেসের কাজ এখানেই শেষ। সবাই প্রশংসা করতে থাকে, কেননা আকাশ কোনো কেস লড়লে তার জন্য 15 থেকে 20 লক্ষ টাকা ওকে দিতে হয়, কিন্তু এনাদের কেসটা ফ্রিতে করে দিল। এতে লোকটাও তাদের মেয়েকে মারা লোকগুলোকে শাস্তি দিতে পেরেছে। ওখান থেকে ইরার বাসায় আসে। কোথায় ছিলিস তুই? বাইরে ছিলাম। তুই যদি বাইরেই থাকিস তাহলে তোকে এই বাড়িতে কেন রেখেছি? আপনার কি মনে হয় আমি আপনাদের জন্য এই বাড়িতে আছি? তোরা তো ছোট লোক। ছোট লোক বলে কি মানুষ না? মানুষ তো আমাদের চোখে তোরা ছোট লোকই থেকে যাবি। আপনি নিজেও তো আগে গরিব ছিলেন। গরিব ছিলাম বলে সারা জীবন যে গরিবই থাকবো সেটা তো ঠিক না। দেখুন, আপনার সাথে কথা বলার সময় নষ্ট করতে পারবো না। কি? আমার বাড়িতে থেকে আমাকে এত বড় কথা? কথাটা শুনে আকাশকে থাপ্পড় দিতে যাবে তখনই কল আসে নাজমা বেগমের। কে বলছেন? আমি ড্যানি বলছি। এই নামে তো কাউকে চিনি না। চিন্তা হবে না। তাহলে কল কেন করেছেন? আপনার মেয়েকে আমরা উঠিয়ে এনেছি। বিশ্বাস করি না। বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। এসব ফালতু কথা শোনার সময় নেই। কল কেটে দেয়। ততক্ষণে আকাশ ওর রুমে চলে আসে। কিছুক্ষণ পরে রফিক চৌধুরীও ওনার বাসায় ফিরে আসে। তুমি এই সময় বাসায় কেন? আমার কাছে কল এসেছে। আমাকে তো কল দিল। আমার তো মনে হয় ওই ছেলেটাই এইসব করেছে। আমারও তাই মনে হচ্ছে, কেননা ওই ছেলে আমাদের সামনে হিরো সাজতে চায়। ওকে কি জেলে পাঠিয়ে দেব? ও যদি জেলে যায় তাহলে তো ইরাকে খুঁজে পাবো না। তাহলে ওই ছেলেকে বলি ইরাকে খুঁজে আনতে। ঠিক আছে, চলো তাহলে। ওনারা রুমে এসে আকাশকে সব জানায়। সবটা শুনেই বেরিয়ে পড়ে আকাশ। দেখলে তো সব নাটক। তাই তো দেখতেছি। ওইদিকে ড্যানি ওর লোকদের বলে, এই মেয়ের পরিবার তো দেখি অনেক আজব। কি বলতেছেন ওনারা? ওদের মেয়ে হারায়া গেছে আর ওদের কোনো চিন্তাই নেই। সেটাই তো বুঝতেছি না। আরেকটা আবার কল দিয়ে দেখি। আবারও কল দেয়। এবার অন্য কিছু জানতে পারে ওরা। আচ্ছা, ওই ছেলের কোনো পরিচয় কি জানিস তোরা? কোন ছেলের? যে ওই দিন মেয়েটাকে বাঁচিয়েছে। না বস, কিন্তু কেন? না কিছু না। কিছুক্ষণের ভেতরে আকাশ হেডকোয়ার্টারে আসে। ওই নাম্বারটা ট্র্যাকিং করে, লোকেশন বের করে। ওরা আবারও ইরাকে কিডন্যাপ করেছে। ওই শালাটা দেখি কখনো ঠিক হবে না। আমরা আসবো কি? হ্যাঁ আসো, তবে এবার ওদেরও আকরামের মতো ফাঁসিতে ঝুলাবো। স্যার, সামান্য কিডন্যাপিং এর ক্রেশে কাউকে ফাঁসিয়ে দেওয়া তো যায় না। অন্তত 10 বছর ওদের আমি জেলে রাখার ব্যবস্থা করব। সেটা আপনি করতেই পারেন। এখন তাহলে চলুন স্যার, দেরি হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ চলো, দেরি করা যাবে না। এদিকে ইরা তো চেঁচামেচি করেই যাচ্ছে। এতে ড্যানির কান ঝালা পালার মতন অবস্থা। ওই যদি আর চেঁচামেচি করিস তোকে এখানেই মেরে দিব। আমাকে মেরে ফেললে তোমরা যে কাজে আমাকে নিয়ে এসেছো সেই কাজ তো মোটেও করতে পারবে না। তুই কি করে জানিস? যাক বাবা, আন্দাজে একটা কথা বলেছি, সেটা মিলে গেল। তার মানে ওরা আমাকে প্রাণে কখনো মারবে না। চুপ করে আসিস কেন? তুই কি করে জানিস বল? মারার হলে তো আরও আগেই মারতে। তোমরা টাকা পয়সাও চাইলে না, না অন্য কিছু চাইলে। এতেই তো বোঝা যাচ্ছে সব কিছু। যদি আমাদের ফাইকে তোর বাবা ছাড়তে সাহায্য না করে তাহলে তো তোকে সত্যি সত্যি মরতে হবে। প্লিজ আমাকে মারবেন না। আর মাত্র 2 দিন সময়। যদি এর ভিতরে তোর বাবা আমার কথাটা সিরিয়াসলিভাবে না নেয় তাহলে তোকে কেউ আর বাঁচাতে পারবে না। এবার ইরা ভয়ে কাঁদতে থাকে। কি করবে না করবে কিছুই ওর মাথায় ঢুকছে না। কিভাবে ঢুকবে বলুন? এরকমভাবে মৃত্যুর হুমকি দিলে ভয় তো পাবে। কিছুক্ষণের মধ্যে আকাশ পুলিশ নিয়ে সে ঠিকানায় চলে আসে। এটাই মনে হয় সেই জায়গা। এখানে তো 5 তলা একটা শপিং মল, তাও কাজ চলতেছে। চলুন স্যার, ভিতরে যাই। তবে সাবধানে, ওরা কিন্তু অনেক লোক হতে পারে। ওইসব নিয়ে ভাববেন না। এবার একে একে ভেতরে আসে।
পুরো মল খুঁজেও পাচ্ছে না। কোথাও তো পাচ্ছি না। ওখানে একটা সাইড দেখা বাকি আছে, ওই সাইডে তো দেখলাম না। ওই সাইড তো অনেক পুরনো। তাও চলো, কোনো সাইড মিস করা যাবে না। ওরা যে সাইডে এসে একটা লোককে দেখতে পায়, তারপর নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে একের পর এক লোককে মারতে থাকে। এতে ডানির লোকেরাও গুলি করতে থাকে। অনেকটা সময়ের পর ডানি আর কিছু লোক ধরা পড়ে। ইরাকে ওখান থেকে উদ্ধার করে গাড়িতে এসে বসে। তুমি কি করে জানলে আমি এখানে আছি? ড্যানির মোবাইলের লোকেশন দিয়ে। আচ্ছা, তোমার বাবা মা তোমাকে সিরিয়াসভাবে কেন নিচ্ছে না? কেন, তারা কি করেছে আবার? তুমি কিডন্যাপ হয়েছ, তোমার বাবা মা এখনো এটা ভেবে বসে আছে আমি তোমাকে বন্ধুদের দিয়ে কোথাও লুকিয়ে রেখেছি। আমি তো বুঝতেছি না, বাবা মার মাথায় এই চিন্তা ঢুকলো কি করে? এখন তো আমারই অনেক চিন্তা হচ্ছে। এরকম হতে থাকলে তো ওনারা তোমার ব্যাপারে আর কখনো গুরুত্বই দেবে না। কিন্তু ওরা আমাকে কেন বারবার কিডন্যাপ করছে? ওই যে তোমাকে কিডন্যাপ করে তাদের কোনো বসকে ছাড়াবে। যাই হোক, এখন আর কোনো ভয় নেই। যদি আবারও? 2 দিন পরে ওদের বসের ফাঁসি, আর ওরা থাকবে জেলে। তাহলে আর ঝামেলা করার মতো কেউ থাকবে না। কিন্তু এখন বাবা মাকে কিভাবে বুঝাবো এটা? থানা থেকে যখন পুলিশ যাবে তোমাদের বাসায়, তখন ওনারা বুঝতে পারবে। কিছুক্ষণের ভেতরে ওরা চলে আসে বাসায়। ইরার বাবা মা তেমন কোনো রিয়াকশন দিল না, কেননা ওনারা এখনও সে সবই ভেবে নিয়েছে, যতক্ষণ ধরে ভেবেছে। রুমে আসার পর 2 বার আমার জীবন বাঁচিয়েছেন। বিপদে পড়লে তাকে সাহায্য করাটা আমার দায়িত্ব। আচ্ছা, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে কি? নেই তো, কেন বলুন তো? এমনিতে জিজ্ঞাসা করা, নয়তো সে যদি জানতে পারে তুমি আমার বাসায় এইসব করতেছো, তাহলে তো বেচারি অনেক কষ্ট পাবে। থাকলে তো পাবে, যেমনটা তুমি নিজেই পাচ্ছ। আমার তো পাওয়ারই কথা, কারণ আমার জন্যই কষ্ট করেছেন সেজন্য। তো এখন কি করবেন ভাবছেন? ভাবছিলাম বিয়েটা করে নিব। আপনি বিয়ে করলে আমার ছুটি। মোটেও ছুটি পাবেন না। তুমি তো বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে যাবে, তাহলে আমাকে এই বাড়িতে আর থাকতে হবে না। এই বাড়িতে থাকতে হবে না, এটা ঠিক, কিন্তু এরপর কি হবে তা কি জানো? তা জেনে আমার কোনো কাজ নেই। যাই হোক, এখন ঘুমাবো। ইরা ঘুমিয়ে যায়। আকাশ যখন নিচে নামে, তখন নাজমা বেগম একটা বালতি আর কাপড়ের টুকরো এনে হাতে ধরিয়ে দেয়। এগুলো দিয়ে আমি কি করব? ফ্লোরটা পরিষ্কার করো। আমি কেন পরিষ্কার করব? তুই এই বাড়িতে থাকবি, খাবি, এত কিছু তো তোকে ফ্রিতে দিব না। এরা তো ঠিকই বলেছিল, ওর মা আসলে অনেক অহংকারী হয়ে গিয়েছে। চুপচাপ করে আছিস কেন? তেমন কিছু না। আচ্ছা দিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। আকাশ ওর কাজ করতে থাকে, তখনই ইমন ওখানে আসে। ইমনের কথা তো আপনারা জানেন। ইমন আকাশকে দেখে, বড় লোকের মেয়েকে পটিয়ে এখন বাড়ির কাজ করতে হচ্ছে। তাতে আপনার কি? যখন আমার আর রিরার বিয়ে হবে, তখন তোকে আমার বাড়িতে নিয়ে যাব। তখন না এমন হয়ে যায় তোকেই আমার বাড়িতে কাজ করতে হয়। এই কথায় ইমন অনেক অপমানিত হয়। কিছু একটা বলতে যাবে, তাও আর কিছু বলল না। এখন নাজমা বেগম চলে আসে। ইমন কখন এলে? এই তো আন্টি। আমাকে তুমি মা বলে ডেকো। এখনো তো বিয়েই হলো না। তো কি হয়েছে? হয়নি তো হবে। ইমনকে খেতে দেয়। ততক্ষণে আকাশের কাজ শেষ, খাবার জন্য টেবিলে এসে বসে। তোকে টেবিলে বসে খাওয়ার সাহস কে দিল? এখানে বসতে কি সাহস লাগে? হ্যাঁ লাগে। এখানে তোর মতো ছোট লোকের জন্য বসে খাওয়ার জায়গা না, মেঝেতে বসে খা। কাজটা কিন্তু ভালো হচ্ছে না। আমার হবু শ্বশুর বাড়িতে থেকে তুই আমাকে বোঝাবি কোনটা ভালো কোনটা খারাপ? গাছে কাঁঠাল আর গোপে তেল কথাটার মানে কি জানিস তো? জানি তো। যখন জানিস তখন আগ বাড়িয়ে ভাবতে যাস কেন? ইমনের সাথে তো ইরারই বিয়ে হবে। তুই কি ভেবেছিস আমরা ইরাকে তোর হাতে তুলে দিব? এত সহজে? সে আপনাদের মেয়ে, যার সাথে খুশি তার সাথে বিয়ে দিতে পারেন। তাহলে তুই ইরার থেকে দূরে থাকবি, বুঝতে পেরেছিস? সে না হয় থাকলো। কথাটা মনে থাকে জানো। মা ইরা কোথায়? ও তো ঘুমাচ্ছে। এই অবলায় কিসের ঘুম? আজকে আমরা ঘোরাঘুরি করেছি তো, সেজন্য ও ক্লান্ত হয়ে গেছে। ওই ছোট লোকের বাচ্চা, তুই ইরার সাথে কেন ঘুরেছিস? এরা তো যেখানে যায় আমাকে সাথে করে নিয়ে যায়। এরপর থেকে তুই ওর সাথে আর কোথাও যাবি না, বুঝতে পেরেছিস আমার কথা? হ্যাঁ বুঝতে পেরেছি। ইমন তুমি বরং ওপরে বসো, ইরা উঠলে আমি পাঠিয়ে দিব। জি মা, আমি অপেক্ষা করতেছি। আকাশ তো নাজমা আর ইমনের ঢং দেখে বাঁচে না, সেজন্য চুপ করে আছে। কিছু ঘন্টা পরে ইরা ঘুম থেকে উঠে নিচে ইমনকে দেখে অবাক হয়। সেজন্য আকাশকে কল দিয়ে ওর রুমে আসার জন্য বলে। এখন থেকে এখানে কল দিতে হয় নাকি?
ওই ছেলেটা এখানে কেন? ওকে তো তোমার মা ডেকেছে। আমার মা কেন ডাকবে? সে আমি কি জানি, তবে একটা কথা। কি কথা বলো? তোমার মা বলেছে ওই ছেলের সাথে তোমার বিয়ে দেবে। এতে কি তোমার মন খারাপ? মন খারাপ তো আছে, কেননা ছেলেটার বাবা যেমন লোভী ও তেমনই লোভী। ছেলেটা খারাপ বলে মন খারাপ, নাকি অন্য কোনো কিছু আছে? আসলে তোমার মধ্যে একটা ভালো আর কিউট মেয়ের বিয়ে অন্য কোথাও হয়ে যাবে, এটা তো মানা যায় না। তাহলে একটা কাজ করতে পারবে। কি কাজ? চলো আমরা বিয়ে করে ফেলি। এবার অবাক হয়ে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। দেখো, ওই ছেলেকে বিয়ে করার চেয়ে তোমাকে বিয়ে করি আমি। তুমি তো দেখতেও ঠিক আছো। কিন্তু তোমার মা বাবা? বিয়ে হয়ে গেলে ওনারা আর কিচ্ছু করতে পারবে না। তা না হয় বুঝলাম, কিন্তু ইমন তো অপেক্ষা করতেছে। আমি বরং আবার শুয়ে পড়ি। যদি কেউ জিজ্ঞেস করে বলবে আমার মাথা ব্যথা। কি করার, এভাবে মিথ্যে বলে কোনোভাবেই ইমনকে তাড়িয়ে দেয়। পরের দিন আকাশ ইরা বিয়ে করে নেয়। সেখানে বিয়ের কিছু ছবি ওঠায়, যেন আকাশ ওর বাবা মাকে দেখতে পায়। তুমি যাও, আমি পরে আসবো। পর কেন? দুজনে যদি একসাথে যাই তাহলে তো সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আকাশ বাসায় এসে ওর বাবা মাকে বিয়ের ছবিগুলো দেখাতে থাকে। সত্যি মেয়েটা তো অনেক সুন্দর আছে। আচ্ছা, কবে বৌমাকে নিয়ে আসবি? আজকে নিয়ে আসতি। তোমরা কি বলো তো, ও কি আমার পরিচয় জানে না কি যে ওকে বলবো? যদি জানি আমার পরিচয় তাহলে 1 মিনিটও ভাববে না আমাকে ভুল বুঝতে। তাহলে এখন তুই চাস যেভাবে চলতেছে সেভাবে চলুক। আচ্ছা, যেমনটা তুই ভালো মনে করিস। ওই দিন কিন্তু আকরামের ফাঁসি দেওয়া হয়। আকরামের ভাই আকবরও কিন্তু একজন মাফিয়া, তবে তাও অনেক বড় মাপের। আমার ভাইকে ওরা ফাঁসিয়ে দিয়ে দিল। ওর এত লোকজন মিলেও কোনো কিছু করতে পারলো না। করবে কি করে? ওনার লোক অনেক চেষ্টা করে। ওখানেকার খাদ্যমন্ত্রীর মেয়েকে কিডন্যাপ করেছিল 2বার, কিন্তু কেউ একজন ওই মেয়েকে 2বার উদ্ধার করে নিয়ে যায়। একটা কাজ কর। কি কাজ ভাই? আমার ভাইয়ের লোকদের থানা থেকে বের করার ব্যবস্থা কর। সাথে যে ব্যারিস্টারের জন্য আমার ভাইকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল তাকে তো আমি শেষ করে দিবই। আচ্ছা, আমি এক এক করে খোঁজ নিয়ে দেখতেছি। ওই দিনের পর ইরা এখন আকাশকে তুমি করেই বলে, শত হোক ওর স্বামী বলে কথা। ওই দিন ইমন আবারও আসে ওখানে। তুই আবারও এসেছিস? তোমার সাথে আমার বিয়ে হবে, আমি আসবো না তো আর কে আসবে বলো? তোকে না আমি ওই দিন বলেছি তোকে আমি বিয়ে করব না, তাও ছ্যাঁচড়ার মতো চলে আসছিস কেন? আমি এত কিছু জানি না, আমি তোমাকেই বিয়ে করব, এটাই আমার শেষ কথা। এবার ইমন ইরার উপরে অধিকার দেখাতে আসে। তখনই ওখানে আকাশ চলে আসে। ওকে দেখে ইরা দৌড় এসে জড়িয়ে ধরে। এতে বুঝতে বাকি রইল না যে ইমন কিছু একটা করতে এসেছিল। তুই আমার বউ হয়ে আরেক বেটার বুকে মাথা রাখলি কেন? ও আমার বউ হয় বুঝতে পারলি, সেজন্য আমার বুকে মাথা রেখেছে। কি তোমরা বিয়ে করেছো? করেছি, অনেক আগেই। আঙ্কেল আন্টি কোথায় আপনারা? চেঁচানোর আওয়াজ শুনে রফিক আর নাজমা উপরে আসে। কি হয়েছে ইমন? ইমন এভাবে চেঁচামেচি করছো কেন? এরা যে বিবাহিত সে কথাটা কি আপনাদের বলেছে? কি? এরা বিবাহিত? ইরা যে বিবাহিত তা তোমাকে কে বলল? কে আর বলবে, ওই ছেলেটা বলেছে। কথাটা শুনে রফিক চৌধুরী আকাশের মুখে একটা থাপ্পড় দেয়। আরেকটা দেওয়ার আগেই ইরা হাত ধরে ফেলে। কেউ আমার সামনে আমার স্বামীকে মারবে, তা আমি কখনো মেনে নেব না। আজকে তোর কাছে এই ছেলেটা বেশি বড় হয়ে গেছে। তোমরা যদি নিজের মেয়ে সর্বনাশ করতে চাও তাহলে তো কিছু করার থাকে না। আমরা কি তোর সর্বনাশ করলাম? ওর মতো একটা ছেলেকে বিয়ে করাচ্ছে মরে যাওয়া তো অনেক ভালো। ইমন অনেক ভালো ছেলে, ওর বাবা মা বিজনেস আছে। মানুষটাই তো ভালো না? আঙ্কেল এত কিছুর পরেও আপনারা যদি বলেন আমি ইরাকে তাও বিয়ে করব। তুমি কোনো চিন্তা করো না, আমরা ওদের ডিভোর্স করিয়ে তোমার সাথে বিয়ে দিব। বাবা, এই না হলে আমার বাবা মা? বুঝতে পেরেছি, একজন মন্ত্রী বলে অনেক অহংকার আপনার, তাই না? অবশ্য এটা আমার অহংকার। তাহলে আমি আপনাকে 7 দিনের ভিতরে যদি আপনার মন্ত্রিত্ব থেকে আপনাকে যদি রাস্তায় না নামিয়েছি তাহলে আমার নামও আকাশ না। আরে তোর মতো কত ছেলেকে আমি দেখেছি। যতদিন না তোদের ডিভোর্স হচ্ছে ততদিন এই ছেলে এই বাড়িতে কাজের লোক হয়েই কাজ করবে। ও কোনো কাজ করবে না। ও যদি কাজ না করে তাহলে আমি একে এই বাড়িতে রাখবো না। কি করার, ওই দিনটা পুরোপুরিভাবে রাগান্বিতভাবে যেতে থাকে।
পরের দিন থেকে আকাশের কাজের চাপও বাড়তে থাকে। প্রথম দিন কাজের চাপে আকাশ কাহিল। আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হচ্ছে, সেজন্য এখন থেকে তোমার সব কষ্ট আমি তাড়াতাড়ি করে দূর করে দেব। আমি কিন্তু কোনো মলম লাগে ব্যথা দূর করতে পারবো না। মলম লাগাতে হবে না, আজ রাত থেকে তুমি আমার সাথে ঘুমাবে, আর আমি তোমাকে আদর সোহাগ দিয়ে তোমার সারা দিনের ব্যথা দূর করে দেব। কথাটা শুনে আকাশ ইরার প্রেশার চেক করে, কপালে হাত দিয়ে দেখে জ্বর এসেছে কিনা। যখন দেখে সবকিছু ঠিক আছে তখন কি বলছো? তাহলে তো আমাদের মধ্যে হলে হবে, তাতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তুমি যখন বলছো তখন তাই হবে। কি করার, রাতে ওরা একসাথে ঘুমায়, সেই সুযোগ ওদের ফুল সজ্জার কাজটাও হয়েছে। সকালবেলায় আমি তাহলে ভার্সিটিতে গেলাম, তুমিও কি যাবে আমার সাথে? আমি বরং বাসায় থাকি, নয়তো তোমার বাবা মা আবার বাড়ি মাথায় তুলে নেবে। ঠিক আছে। ইরা যাওয়ার পরেই নাজমা বেগম এসে আকাশকে দিয়ে কাজ করাতে থাকে। ও নিজেও কাজ সব করতে থাকে। ওই দিন রফিক চৌধুরী দুপুরের দিকে মেজাজ অনেক গরম করে বাসায় ফেরে। কি হলো, তুমি এমন করছো কেন? একটা সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে বলো? আমার মন্ত্রিত্ব মনে হয় থাকবে না। কেন থাকবে না? আজকে আমাকে বলেছে আমি যেন আমার পদ ছেড়ে দিই। কি বলছো তুমি? আমি ঠিকই বলেছি। এখন কি হবে? আমি 1 মাস সময় নিয়েছি, এই 1 মাসের মধ্যে কিছু একটা করতে হবে। তো তুমি করবে কি? ওটাই তো ভাবতে হবে। মন্ত্রিত্ব চলে গেলে আমাদের এত কালো টাকা, সেগুলো কে বাঁচাবে? আমি কি করে? একটা কাজ করলে হয় না? কি কাজ? আমাদের যত কালো টাকা আছে সব টাকা আমরা ওই চাকরির নামে করে দিই। কোন চাকর? আকাশের নামে করে দিই। তোমার কি মাথা ঠিক আছে? কোটি কোটি টাকা আমি ওই চাকরের নামে করে দেব? দেখো, ওর নামে করে দাও। যদি পুলিশ বেশি সমস্যা করে তাহলে ওকে ধরে নিয়ে যাবে, টাকা গেলে যাবে, কিন্তু তুমি তো জেল থেকে রেহাই পাবে। এত বছরে একটা ভালো বুদ্ধি দিয়েছ আমাকে। কই ওই ছেলেকে ডাকো। আচ্ছা, আমি বলতেছি। কিছুক্ষণ পরে নাজমা বেগম এসে আকাশকে বলে। প্রথমত বুঝতে পারছে না কেন ওনারা কোটি কোটি টাকা আকাশের কাছে রাখতে চায়। এসব প্রশ্ন করেও কোনো কাজ হয়নি। ওই দিন ওনারা আকাশকে নিয়ে ব্যাংকে যায় আর নামে একটা অ্যাকাউন্ট খুলে, আর রফিক চৌধুরী তার সব কালো টাকা আকাশকে দেয়। এই টাকা নিজের কাছে রাখবে, আমি না বলা পর্যন্ত কোনোভাবেই খরচ করবে না। ঠিক আছে। এখন যা বাকি কাজগুলো করে নে। কাজ করতে থাকে আবারও। কিছুক্ষণ পরে ইরা আসে বাসায়। বিকেলে আমরা বের হব। কিন্তু বিকালে তো বাইরে আমার কাছে আছে। তাহলে রাতে না হয় যাব। তা যাওয়া যাবে। দুপুরের পরে আকাশ চলে আসে কোর্টে। ওখানে জজের সাথে কথা বলতে থাকে। তখন তুমি শিওর তো? জি স্যার, আমি 100% শিওর। আচ্ছা, তাহলে তুমি তোমার মতো করে সেফ থাকো, আমি বরং অন্য কোনো ব্যবস্থা করতেছি। হ্যাঁ আচ্ছা, আমার একটা কেস আছে, সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, যাও। কেস লড়তে থাকে। যে করেই হোক এটা এখানেই শেষ করতে হবে, কেননা নয়তো পরের দিন হলে ইরাকে নিয়ে ঘুরতে হবে। এতে পরে একটা ঝামেলা হয়ে যাবে। পুরো কেসটা লড়াই করে জিতে যায়। এতে বিপক্ষ উকিল তো অনেক রেগে যায়। তবে যাই হোক, এই সব বিষয়ে মাথা না ঘামিয়ে বাসায় ফিরতে থাকে। তখন রাস্তা আটকে দাঁড়ায় কিছু লোক, মানে আকবরের লোক আলী পথ আটকে দাঁড়ায়। তোমরা কারা আর পথ আটকে কেন দাঁড়িয়ে আছো? তোকে মারতে দাঁড়িয়েছি। তোরা কি উকিলের লোক? না হতো আমার তো এরকম লোক। ও ও তো মারা গেছে, আর ওর সব লোক তো বর্তমানে জেলের ভিতরে। তো কি হয়েছে? আমরা আজকে তোকে মারবো। তোরা আমার পুরো পরিচয় জানার পরেও আমাকে মারতে এসেছিস? এখানে তুই ছাড়া আর কেউ নেই, আমরা আছি 10 জন। কীভাবে পারবি? তাছাড়া এটা কোনো সিনেমা নয় যে তুই একাই 10-20 জনকে মেরে এখান থেকে তুই চলে যেতে পারবি। বাহ, তোরা আবার সিনেমাও দেখেছিস? তোরা কেন দাঁড়িয়েছিস? ওকে মার। বসকে তো গিয়ে জানাতে হবে। বস মানে? ওইসব তোর না জানলেও চলবে। ওরা সামনে এগোতে থাকে। বুদ্ধি করে গাড়িতে উঠেছে। কোনো মতে গাড়ি চালিয়ে পুলিশ স্টেশনের সামনে চলে আসে। এতে ওরা কিছুটা ভয় পায় আর ওখান থেকে চলে যায়। ওরা যাওয়ার পরেই পুরো ব্যাপারটা তো একটু খুঁটিয়ে দেখতে হয়। কি করার, চলে আসে জেলে, যেখানে আকরামের ফাঁসি যখন কার্যকর হয় তার ভিডিও দেখার জন্য বলে। বাধ্য হয়ে ভিডিও দেখাতে থাকে। এখানে তো সব ঠিক আছে। আমরা তো আপনাকে সেটাই
প্রথম থেকে বলতেছি। আচ্ছা, ওর যে লোক, তাদের কোথায় রাখা হয়েছে? তাদেরকেও এই জেলেই রাখা হয়েছে। নিয়ে চলো ওদের কাছে। ওদের কাছে নিয়ে আসা হয়। ড্যানি দেখে তো বাহ, ব্যারিস্টার সাহেব দেখি নিজেই আমাদের দেখতে এসেছে। আকরামের কোনো বড় ভাই বা ছোট ভাই, এমনকি ওর কোনো বড় বস ছিল। তা জেনে আপনার কি কাজ? কাজ তো আছে, সেজন্য তোকে জিজ্ঞেস করছি। কিন্তু আমি তা বলতে বাধ্য নই। যদি তুই আমাকে বলে দিস তাহলে তোর সাজা আমি কিছুটা কমিয়ে দেব। এই যে মুভি আমরাও অনেক দেখি, সেজন্য এরকম মিথ্যা একটা কথা বলে আমাদের থেকে কথা বের করবি, এরকম তো হবে না। কি ব্যাপার, মুভিতে কি সত্যি ওরা কথা দিয়ে কথা রাখে না? এদের এই মিথ্যা কথার কারণে কোনো কিছুই তো হচ্ছে না। যেতে পারেন আপনি এখন। কি করার, চলে আসি ওখান থেকে। সন্ধ্যের আগেই চলে আসি বাসায়। ইরা তো রেডি হয়ে বসে আছে। ইরাকে দেখে চোখ ফেরাতে পারছে না। কি দেখো এরকম করে? তোমাকে মন চাই কোলে নিতে। তো নাও। তুমি মাইন্ড করবে না তো? রাতে এত কিছু হওয়ার পরও মাইন্ড করিনি, আর তুমি বলছো এই সামান্য কোলে নেওয়াতে মাইন্ড করব? তবে রেডি হয়ে আসো, তাড়াতাড়ি নাও। রেডি হয়ে নেয়, তারপর ইরাকে কোলে নেয়। এতে ওরা দুজনেই খুশি। রাতে ওরা সমুদ্রের ধারে ঘোরাঘুরি করে। এতে ইরা ওর মনের অনেক কথাই আকাশকে বলে। সবটা শোনার পর, আচ্ছা, তোমার বাবা যদি ইমনের সাথে তোমার বিয়ে দিয়ে দেয়? তুমি না আমার স্বামী, তুমি থাকতে অন্য বেটা আমাকে বিয়ে করতে আসবে, তা তুমি হতে দিবে? কি করব, বিপক্ষ দল তো তোমার বাবা মা, ওনাদের সাথে মারামারি তো করতে পারবো না। দরকার হলে করবে, তাছাড়া আমি তো তোমার পাশে আছি। কথাটা বলে ইরা আকাশকে জড়িয়ে ধরে। রাত 12টা। এবার আমাদের ফিরতে হবে। আর একটু থাকি তোমার বুকে। বাসায় চলো, ওখানে যত খুশি তত থাকো। আচ্ছা, যদি তোমার মন থেকে চলে যায় তখন কেমন লাগবে তোমার? কিছুটা খারাপ লাগবে, তবে এতে ভালোই হবে। আচ্ছা, এখন চলো বাসায় যাই। চলো তাহলে, তবে কোলে নিয়ে হাঁটো আমাকে। খুলে নিয়ে হাঁটতে থাকে। তখন ওখানে কিছু পুলিশ আসে। আসলে ওরা হোটেলের মেয়েদের খুঁজে খুঁজে থানায় নিয়ে যায়। তেমনি আকাশ আর ইরাকেও ধরে। আপনাদের পরিচিত? আমরা স্বামী স্ত্রী। এটা তো নকল পরিচয়, আসল পরিচয় বল। আমার নাম পারভেজ হোসেন আকাশ, ওর নাম ইরা চৌধুরী। এখন বল, ওকে কয় ঘন্টার জন্য ভাড়া করে এনেছিস? আমার বউকে আমি কেন ভাড়া করতে যাব? দাঁড়ান, তার মানে আপনি আমাদের ওই ছেলে মেয়ে ভেবেছেন? তোদের দেখে তো ভদ্র ছেলে আমার মনে হয় না। তাহলে ওই রকম মনে হবে না তো কোন রকম মনে হবে। ওদের নিয়ে চল। অফিসার, আপনি কিন্তু একটু বাড়াবাড়ি করছেন। আপনি জানেন না আমি কার মেয়ে? এ লাইনের ছেলে মেয়েরা একটু বেশি ভাব দেখাই। আচ্ছা, কত টাকা দিলে এখান থেকে যাবেন? 10,000 দে, চলে যাচ্ছি। এই টাকায় হবে তো? না হলেও চালিয়ে নেব। আরে দৈনিক এভাবে তো 10,000-এর মতো রোজগার হয়। এই জন্য আপনার বুড়িটা এত বেড়েছে। টাকা কি দিবি? টাকা দিয়ে দেয়। যদি আকাশ ওর পরিচয় দিত তাহলে তো ইরাও সব জেনে যেত। সেজন্য কোনো পরিচয় দেয়নি। তবে আকাশ যে চুপ করেও থাকবে না, কি কি করতে পারে তা সব পরে জানতে পারবে। চলো এবার যাই। কেমন কেমন মানুষ এসে কী সব প্রশ্ন করে। ঠিক আছে, চলো আমরা যাই এখান থেকে। ওরা বাসায় ফিরে আসে। তখনও ইরার বাবা মা জেগেছিল আর ওদের অপেক্ষা করছিল। সাথে ইমনও ছিল। ও এখানে কেন? ওহ, তোর হবু হাজব্যান্ড, ও তো এখানেই থাকবে। তোমাদের কি মাথা ঠিক আছে? আমার বর্তমান স্বামী আমার পাশে দাঁড়িয়ে আছে, আর তোমরা এসব কি বলছো বলো তো? তোর মা ঠিকই তো বলেছে, ওর সাথে তো তোর ডিভোর্স হয়ে যাবে। তখন কি করবি তুই? সেই আশায় থাকো তোমরা। আকাশ, চলো রুমে যাই। ওরা রুমে যায়, তারপর ঘুমাই পড়ে। ইমনও চলে যায়। একটু পরে, ভাই, ওই শালাকে আসলে অনেক চালাক। তাহলে কি ওকে মারতে পারিসনি? না বস, ওকে যে আমরা মারবো তাও তো বুঝে গেছে। বুঝেই পুলিশ স্টেশনে চলে যায় ও। ওই ছেলে কোথায় থাকে, কি করে, এই ব্যাপারে কোনো কিছু জানিস? এখনও কোনো তথ্য পাইনি, যখন পাবো তখন আপনাকে জানাবো। বেশি লেট করা যাবে না, ওই ছেলেকে তো মরতেই হবে। আচ্ছা ভাই, আপনিও চলে যাচ্ছেন? আমি আসবো, আগে তুই ওই ছেলে খবর নিয়ে। আচ্ছা ভাই, আমি খবর নিয়ে আপনাকে জানাবো। এভাবে কয়েকটা দিন কেটে যায়। মন্ত্রীর অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে, কেননা যে কোনো সময় তার মন্ত্রিত্ব চলে যেতে পারে। আমার মন্ত্রিত্ব যাওয়ার আগেই
ইমনের সাথে ইরার বিয়েটা দিতে হবে। কিন্তু দিবে কি করে? যেভাবেই হোক দিতে তো হবেই। ইমনের বাবা বিজনেসম্যান, ওনাদের থেকে সাহায্য আমরা পাবো। তবে তার জন্য ইরার বিয়ে ইমনের সাথে দেওয়াটা অনেক বেশি দরকার। তুমি উকিলের সাথে কথা বলো, দেখো 1 সপ্তাহের ভিতর কোনোভাবে কাজটা করা যায় কিনা। আচ্ছা, কথা বলে দেখব। 2 দিন পরে আকাশের একটা কেসের ব্যাপারে দেশের বাইরে যেতে হবে, কিন্তু ইরাকে রেখে গেলে ওর বাবা মা যে কোনো একটা ঘটনা ঠিকই ঘটিয়ে নেবে। সেজন্য ইরাকেও যাবার জন্য বলে, তবে হানিমুনের কথা বলে যেন ইরা কোনো কিছু নিয়ে সন্দেহ না করে। বাবা, আমার হাজব্যান্ড দেখে আসলে রোমান্টিকে ভরা, আমাকে হানিমুনে দেশের বাইরে নিয়ে যাবে। আমরা তাহলে 3 দিন পরে যাব। আচ্ছা ঠিক আছে, আমি বাবা মাকে বলে দেব। ওনাদের বললে ওনারা তোমাকে যেতে দিবে না। তাহলে একদিনের ঘোরাঘুরি করব বলে বের হব, কি বলো? এটাই ঠিক হবে। কিন্তু তুমি এতগুলো টাকা পাবে কোথায়? ওগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না। 2 দিন পর ইরাকে নিয়ে বের হয়, তখন ইরার বাবা মা দুজনেই এসে ওদের আটকায়। ইরা, তুই কোথায় যাচ্ছিস? আমরা তো ঘুরতে যাব, কালকে আবার চলে আসব। তো এত কিছু কেন? তো আমি কি এক জামা পরে থাকবো নাকি? আচ্ছা, তাড়াতাড়ি ফিরে আসবি। কি করার, ওরা চলে আসে আমেরিকায়। ওখান থেকে একটা হোটেলে ওঠে। তবে ইরা লক্ষ্য করে আকাশ সেখানকার রাস্তাগুলো অনেক ভালো করে চেনে। হোটেলে এসে রেস্ট নেয়। তুমি বরং ঘুমাও, আমি একটু বাইরে যাব। কিন্তু আমি একা, তার উপর নতুন একটা জায়গা। এই গড়িটার সাথে রাখো। তুমি এই দেশের যে প্রান্তে থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বের করব। তুমি কি করে চিনবে এসব? ও তুমি ভেবো না, আমি 4 ঘন্টা পরে ফিরে আসব, তারপর তোমাকে নিয়ে বের হব। ঠিক আছে, তাড়াতাড়ি আসবে কিন্তু। ওখান থেকে বের হয়ে আমেরিকার ল কলেজে চলে আসে, যেখান থেকে আকাশ ওর পড়াশোনা শেষ করেছে। এখানে এসেছে ওর সার্টিফিকেট সাথে একটা কেসের ব্যাপারে কথা বলার জন্য। ওই কলেজের প্রফেসরের সাথে কথা বলে, সবটা ক্লিয়ার করে। তারপর ওখানে একটা কোর্টে আসে আর একজনের হয়ে একটা কেস নিয়ে লড়াই করে। যদিও এর আগে অনেক কেস নিয়েছে আর সবগুলো জিতেছে। কিছুক্ষণ পরে এবার আমাকে যেতে হবে। ওখানে ওদের থেকে বিদায় নিয়ে চলে আসে হোটেলে। ইরাকে দেখে সাজতে বসে আছে। তুমি ঘুমাওনি? ঘুমানো শেষ, তারপর উঠে ভাবলাম আমি এই সাজতে শুরু করি, এতে ভালো হবে। ভালো করেছো, আমার 10 মিনিট লাগবে। কিছুক্ষণ পরে ওরা বের হয়, চলে আসে সমুদ্রের ধারে। কেননা রাতের বেলায় সমুদ্র দেখার মজাই আলাদা। কিছুক্ষণ পরে ইরার বাবা কল দেয়। বাবা এই সময় কল কেন দিল? কথা বলে দেখো উনি কি বলে। ইরা কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে, তুই যেখানে থাকিস না কেন 2 ঘন্টার মধ্যেই বাসায় আসবি। 2 ঘন্টায় কিভাবে সম্ভব? কিছুক্ষণ পরে উকিল আসবে বাসায়। বুঝলাম না আমি, উকিল কেন বাসায় আসবে? কেন আবার? তোর আর আকাশের ডিভোর্সের কাজ করতে। আমি কি তোমাদের বলেছি আমি আকাশকে ডিভোর্স দিব? তুই দিবি মানে দিবি। আমি ওকে ডিভোর্স দিব না। যদি তুই ওই ভিখারিকে ডিভোর্স না দিস তাহলে তাহলে কি করবে? তাহলে তোকে আর ওই ভিখারিকে এই বাড়ি থেকে আমরা বের করে দেব। তোমার ওই বাড়িতে আমি থাকতেও চাই না। কি বললি তুই? আমি ঠিকই বলেছি, তোমার মতো বাবা থাকার চেয়ে না থাকাই ভালো আমি মনে করি। তুই আর কখনো এই বাড়িতে ফিরবি না। ফিরতে চাইও না। যে বাড়িতে আমার স্বামীর কোনো সম্মান নেই সেখানে আমি থাকতেও চাই না। আমিও দেখব তুই কি করে ওই ভিখারির সাথে সংসার করছিস। কল কেটে দেয়। আকাশ জিজ্ঞেস করে, তখন সবটা বলে। সরিয়ে ধরে কান্না করে দেয়। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার খেয়াল অবশ্যই রাখবো। আমার কাছে তো টাকা গহনা সব কিছু বাসায়, তোমার কাছে তো ঠিকমতো টাকাও নেই। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সুখিয়ে রাখবো। তোমার কোনো অভাব আমি অপূর্ণ রাখবো না। ওরা আমেরিকা আরও কয়েকটা দিন কাটাতে থাকে। এর ভেতরে আকাশ ওর বাবা মাকে ব্যাপারটা জানায়। ওনারা যা বলার জানিয়ে দেয়, তা আপনারা সামনের দিকে জানতে পারবেন। কিছুক্ষণ পরে, আচ্ছা আমরা তো আজকে ফিরে যাব দেশে, তাই না? আজকে যাব, কিন্তু কি হয়েছে বলো? আমরা থাকবো কোথায়? আপাতত আমরা একটা হোটেলে থাকবো, এরপর কি করা যায় তাই না হয় করব। আমার না ভয় করছে। ভয় কেন করবে? বাবা আমার ক্ষতি না করলো তোমার ক্ষতি কিন্তু ঠিকই করবে। ও তুমি ভাবো না, তোমার বাবাকে এমনিতেই আর কয়েকটা দিন পরে তার মন্ত্রিত্ব থেকে বাদ দিয়ে দেবে।
কি বলো? এতে তো বাবার। উনি যখন তোমার ব্যাপারটা এরকম হিয়ালি করেছে, তুমিও তেমনই হিয়ালি করবা। আচ্ছা, দেখা যাক না কি হয়। ওরা আজকে দেশে রওনা দিতে থাকে। রফিক চৌধুরী ইমনকে সবটা জানে। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব দিকে লোক লাগিয়ে দিচ্ছি, ওরা এসে বাকিটা করে নেবে। ওই ছেলেকে কিন্তু মোটেও ছাড় দেবে না। এই নিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন। ইমন ওর কাজ করতে থাকে। পরের দিন আকাশ ইরাকে নিয়ে হোটেলে ওঠে। একদিন থাকার পর বুঝতে পারে ওদের ইমন খুঁজছে। সেজন্য ইরাকে নিয়ে এখানে থাকা যাবে না, একটা কাজ করি, আমি ইরাকে নিয়ে আমাদের একটা বাড়িতে উঠে যাই, এতে কেউ কোনো কিছু জানতে পারবে না। যে ভাবা সেই কাজ। একটা বাড়িতে নিয়ে আসে। ইরা জিজ্ঞেস করেছিল বন্ধুর বাড়ি বলে ব্যাপারটা ওখানে ধামাচাপা দিয়ে দেয়। ওখানে ওরা থাকতে থাকে। তখন টিভি দেখছিল, ওখানে ইরার বাবার মন্ত্রিত্ব চলে গেছে, তার টিভিতে দেখানো হচ্ছে। আচ্ছা, তুমি কি করে জানো আমার বাবার মন্ত্রিত্ব চলে যাবে? তোমার বাবা অনেক কালো টাকা আমার অ্যাকাউন্টে রেখেছে। কি? বাবার টাকা তোমার কাছে আছে? তা আগে কেন বলনি? বললে কি করতে তুমি? তাহলে ওই টাকা দিয়ে যা যা দরকার সব কিছু কিনে ফেলতাম। আমরা যা খরচ করতেছি সেসব কিছু তো তোমারই বাবার টাকায়। বাবা যদি জেনে যায় সব কিছু? আমার অনুমান যদি ভুল না হয়, তোমার বাবা কিছুক্ষণ পরে আমাকে কল দিয়ে সে টাকাগুলো চাইবে। তুমি কিন্তু কোনো টাকাই দিবে না, সেগুলো আমরা নিজের ভবিষ্যতের জন্য রেখে দিব। আগে দেখি না হয় কি হয়। পরের দিন রফিক চৌধুরী আকাশকে কল দিয়ে টাকার কথা বলে। তখন ইরাও পাশে বসা ছিল। ওইগুলো যে আপনার টাকা, তার কোনো প্রমাণ আছে? আমার খেয়ে এখন আমারই পেছনে ছুরি চালাচ্ছিস? বাবা, শুরুটা তোমরা করেছো, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, এই টাকার চিন্তা তুমি করো না, এতে তো তোমার সব গেল। মন্ত্রিত্ব না থাকাতে কি হয়েছে? এখনও আমি যা যা করতে পারবো তা অন্য কেউ আর পারবে না। দেখি না তুমি কি কি করতে পারো। কল কেটে দেয়। রফিক চৌধুরীর পাশে তখন ইমনও ছিল। দেখেছেন আঙ্কেল, আপনার মেয়ে আপনার সাথে কি বাজে ব্যবহারটাই না করলো। এখন আমি কি করব বলো? ওর নামে একটা মামলা করে দিন। কিন্তু এতে তো আমি ফেঁসে যাব। বলবেন আপনি আমার থেকে টাকা নিয়ে আপনার জামাইকে ধার দিয়েছেন, এখন সে টাকা দিতে চাইছে না। তাহলে এতে কাজ কি হবে? জি আঙ্কেল, 100% হবে, বাকিটা আমার উকিল দেখে নিবে। আপনি শুধু একটা মামলা তো করেন। পরের দিন রফিক ইমন আসি উকিলের কাছে, পুরো ব্যাপারটা বলে। সবটা শোনার পর এতেই কাজ হয়ে যাবে। আপনারা থানায় একটা মামলা করেন, বাকিটা আমি বুঝে নিব। ওখান থেকে বের হয়ে ইনারা মামলা করতে যায়। ইরা তো অনেক চিন্তিত। আচ্ছা, বাবা যদি মামলা করে? চিন্তা করো না তুমি, আমি তো আছি। দুদিন পরে থানা থেকে কল আসে। কল দিয়ে আকাশকে দেখা করতে বলে থানায় যাওয়ার জন্য। ব্যাপারটা ইরাকে জানায়। আমিও যাব তোমার সাথে। ঠিক আছে, চলো। ওরা থানায় ফিরে আসে। ওখানে পুলিশের সাথে কথা বলতে থাকে। কথা শেষ হলে, আচ্ছা, টাকাগুলো যে আপনার, তার কোনো প্রমাণ কি আছে? প্রমাণ বলতে? ওই টাকাগুলো আমার ছিল। আপনি কে? ইরা চৌধুরী, রফিক চৌধুরীর মেয়ে আমি, আর ও আমার হাজব্যান্ড। কিন্তু আপনার বাবা তো বলল সে ওই টাকা ইমন নামের একজনের থেকে নিয়েছে, আপনার স্বামীকে দিয়েছে ওনার কাছে রাখার জন্য, কিন্তু উনি তা দিতে অস্বীকার জানায়। দেখুন, টাকাগুলো যে আমার বাবার, তার কোনো প্রমাণ কি উনি দিয়েছে? তেমন কোনো প্রমাণ তো দেয়নি। আমার মনে হয় বাবা আপনাকে ভুল তথ্য দিয়েছে। দেখুন, উনি যখন মামলা করেছে তখন আপনার স্বামীকে কোর্টে আসতে হবে কালকে। তবে উনি যদি পালানোর চেষ্টা করে তাহলে ওনাকে আমরা সরাসরি গ্রেপ্তার করব। চিন্তা করবেন না, আমি পালাবো না। যদি পালানোর ইচ্ছে থাকতো তাহলে আমি থানায় আসতাম না। তা ঠিক বলেছেন, তাহলে কাল চলে আসবেন। থানা থেকে বের হয়। তবে ইরার মনের মধ্যে চিন্তা তো আছে। সেজন্য উকিল ধরার জন্য আকাশকে জানায়। এত চিন্তা করছো কেন বলো তো? তোমাকে যদি কাল জেল দিয়ে দেয়, তার চেয়ে ভালো টাকাগুলো দিয়ে দেয়। তোমার বাবার কাছে বর্তমানে কোনো টাকা নেই। যদি আমি ওনাকে টাকাগুলো দেই তাহলে উনি আবার নিজের আগের রূপে ফিরে আসবে। বর্তমানে তোমার বাবার কাছে 2 লক্ষ টাকাও নেই। তাহলে বাবা উকিল কিভাবে চালাবে? ওই যে ইমন দিবে। চলো, আমরা উকিল দেখব। বললাম তো আমি আছি। যতক্ষণ আমি আছি ততক্ষণ আর কোনো উকিল লাগবে না, বুঝতে পেরেছো? আমার তো কোনোভাবেই টেনশন কমছে না। বললাম তো আমি আছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি শুধু এটা চিন্তা করো তোমার বাবার না। বাবার কি জেল বা অন্য কিছু?
যদি ওনার জেল হয় তাহলে তোমার কোনো আপত্তি কি আছে? কথাটা শুনে ইরার মন খারাপ হয়েছে। শত হোক উনি ইরার বাবা, বাবা যতই খারাপ হোক না কেন, ওনার বিপদেতে চুপ করে বসে থাকা যায় না। আমি জানি তোমার মনের মধ্যে কি চলতেছে, তবে আমি চেষ্টা করব ওনার জেল যেন না হয়। কিন্তু তুমি কিভাবে চেষ্টা করবে? সেটা কালকে না হয় দেখতে পারবে। ঠিক আছে, আমি তাহলে অপেক্ষায় থাকলাম। পরের দিন ওরা কোর্টে যায়। ওখানে ইরার পরিবার ছিল, বাকি রইল আকাশ আর ইরা। তোদের উকিল কোথায়? আমাদের কোনো উকিল লাগবে না। হয়তো আঙ্কেল উকিল দিয়েও দেখতেছে কোনোভাবে বাঁচতে পারবে না, এই জন্য উকিল নেই। এটা তুমি ঠিক বলেছ। আঙ্কেল আকাশ যদি আজকে জেলে যায় তাহলে ইরা কিন্তু আমার। ইরাকে আমি তোমার হাতেই তুলে দেব। ছি বাবা, তুমি এত খারাপ। ভেবেছিলাম তোমাকে যেন জেলে না থাকতে হয়, সেজন্য ব্যবস্থা করেছি, কিন্তু তুমি দেখি আসলে জেলে থাকার যোগ্য। কি? ও পাঠাবে জেলে আমাকে? তার আগেই ওকে জেলে পাঠিয়ে দেব আমি। তোকে ইমনের হাতে আমি তুলে দেব, কথাটা তুই মনে রাখিস। কিছুক্ষণের ভেতরে উকিল আসে, সাথে জজও। জজ আকাশকে দেখে অবাক হয়। আকাশ, তুমি এখানে কেন, তাও অপরাধীর জায়গায়? আমার শ্বশুর আমাকে একটা মিথ্যা মামলা দিয়েছে, সেজন্য এখানে। কে? তোমার শ্বশুর? ওই যে টাকলা যে লোকটা। এই যে আপনি আকাশের নামে কি মামলা দিয়েছেন? হ্যাঁ, কি মামলা দিয়েছেন? রফিক চৌধুরী সবটা বলতে থাকে। সবটা শুনে আকাশ, তোমার কিছু বলার আছে? জজ সাহেব, ও আর কি বলবে? এই যে আমার মক্কেল, টাকাগুলো ওর অ্যাকাউন্টে আছে। আপনি চুপ করুন, চুপ করুন আপনি। আকাশ, তুমি বলো তো ব্যাপারটা কি? স্যার, আপনি কেন একজন কয়েদির সাথে এভাবে ভালো ব্যবহার করছেন? বেশি কথা বললে না আপনাকে এই কোর্টে বাইরে বের করে দেবো। হ্যাঁ, সরি স্যার। আরে কি করছেন? দেখছেন না জজ সাহেব চুপ থাকতে বলতেছে? আকাশ, তুমি বলো আমাকে। আমার শ্বশুর রফিক চৌধুরী আগে একজন খাদ্যমন্ত্রী ছিল, বর্তমানে ওনাকে সে পদ থেকে বের করে দেওয়া হয়েছে, তা আপনারা জানেন। ওনাকে বের করে দেওয়া হয়নি, উনি নিজের ইচ্ছেই বের হয়েছে। তার কোনো প্রমাণ কি আছে আপনার কাছে? প্রমাণ তো নেই, তবে প্রমাণ করতে কতক্ষণ? তাহলে চুপ করে বসে থাকেন। আকাশ, তুমি বলো। ওনাকে ঘুষ আর দুর্নীতির জন্য বের করা হয়েছে। উনি প্রায় 30 কোটি টাকা দুর্নীতি করেছে, আর ওই টাকা উনি আমার অ্যাকাউন্টে রাখে। এবার ওনার টাকা উনি আমার কাছে রাখতে পারে, স্বাভাবিক। আমার শ্বশুর বলে কথা, সেজন্য আমিও রেখে দিয়েছি। এটা মিথ্যে, আমার মক্কেল কোনো দুর্নীতি করেনি। এইগুলো মিস্টার ইমনুকে দিয়েছে। আমি যতদূর জানি ইমনের পুরো সম্পত্তি বিক্রি করলেও 5 কোটি হবে না, তাহলে ইমনের কাছে 30 কোটি আসলো কি করে? তাহলে কি দুর্নীতির সাথে ইমনও যুক্ত? এবার ইমন তো ফেসে গেল। কি বলবে বুঝতে পারছে না, কেননা এরকম কিছু যে হবে তা বুঝতে পারেনি। জজ সাহেব ওইগুলো আমার টাকা না, আমার এই টাকার সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে রফিক চৌধুরী আকাশ যা বলছে তা কি সত্যি? উনি এবার নিজেই নিজের জালে ফেসে যায়। উকিলও কিছু করতে পারছে না। তার মনে এখন ওনার মন্ত্রিত্ব নেই বলে তোমার কাছে সে টাকাগুলো চাইছে, তাই তো? ঠিক ধরেছেন। আর আমি সে টাকাগুলো দিয়ে কিছু এতিমখানা আর মাদ্রাসা দান করেছি। সরকারের কিছু অনুদানে আমি সে টাকা খরচ করেছি। ইরা, ওই ফাইলটা দাও তো। কোন ফাইল? তোমার হাতে যেটা আছে। ফাইল এগিয়ে দেয়, সেটা আকাশ জজকে দেয়। এখানে সে টাকার পুরো হিসাব আছে, আমি কোথায় কোথায় টাকাগুলো খরচ করেছি। তোমার তো হিসেব পেলাম। তা রফিক চৌধুরী, আপনি এত টাকা দুর্নীতি করে কামিয়েছেন? হ্যাঁ, সেই জন্য তো আপনাকে গ্রেপ্তার করা হলো। এটা হতে পারে না, আমার টাকা ও খরচ করেছে, অথচ আপনি আমাকেই জেলে দেবেন? দুর্নীতি করে কামানো টাকা আর সেই টাকা নিয়ে কেস, আপনাকে 3 বছরের জেলে দেওয়া হলো। আকাশ, তুমি আসতে পারো। ইরা ওর বাবার জেল হয়েছে কথাটা শুনে কিছুটা খারাপ তো লাগে। কোর্টের বাইরে এখন বুঝতে পারছেন তো যে ইমনের কথা এত কিছু করলেন, শেষ পর্যন্ত তাকে আপনি সাথে পাননি। পুলিশ ওনাকে নিয়েছে। এবার ইরার মাও অনেক একা হয়েছে। বাসায় আসার পর তুমি না বললে ওই টাকা থেকে তুমি কিছু টাকা খরচ করেছো? করেছি। সে টাকা আমি ওই হিসাব দিয়েছি। সব টাকা তো দিয়েই দিলে, এখন আমরা দুজন চলবো কি করে? তা নিয়ে চিন্তা করো না। আচ্ছা, যদি কখনো জানতে পারো আমি অনেক বড় লোক, তখন কি করবে? কি করব জানি না, তাছাড়া তুমি বড় লোকও না, সেজন্য আমাকে ভাবতেও হবে না। আচ্ছা, এখন আমরা যাই।
ওইদিকে ইমন এখন পুরোপুরি একা হয়েছে। কোনোভাবেই প্রতিশোধ যে নেবে তা পারবে না। কার সাথে হাত মেলাবে, এই সব কিছু মাথায় আসতে থাকে। আচ্ছা, আকাশের সাথে কারো কোনো শত্রুতা কি আছে? যদি থেকে থাকে তাহলে আমাকে যেতে হবে ওর কাছে, তাহলে ওখান থেকে অনেক কিছু জানতে পারবো। যেই ভাবা সে কাজ। 2-3 দিন পর অনেক খোঁজখবর নেওয়ার পরে খোঁজ পায় আলীর। তা ওই ছেলে আপনার কি ক্ষতি করেছে? ও তো আমার ভালোবাসার মানুষটাকে আমার থেকে আলাদা করেছে। তা এখন কি চান? আপনারা ওকে মারবেন আর ইরাকে আমার হাতে তুলে দেবেন। এই ছেলেকে তো আমরা মেরে ফেলবো, এটা ঠিক আছে, কিন্তু ওই মেয়েকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য তো আমাদের কিছু লাগবে। যত টাকা লাগবে আমি দেব। 20 লাখ দিলেই হবে। ঠিক আছে, দিব আমি। ঠিক আছে, আমরা ওই ছেলের সম্পর্কে আরও কিছু তথ্য জোগাড় করে নেই, তারপর আমরা হামলা করব। কি কি তথ্য জানতে চান বলুন। ওই ছেলে এখন কোথায় থাকে, ওর পরিবারে কে কে আছে, এই তথ্যগুলো লাগবে। মারবেন তো ওকে? তাহলে ও যেখানে আছে সেখানেই তথ্য দিলেই তো হয়। দেখা যাবে ওকে মারার পরে ওর পরিবারে কেউ প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে, তখন সেগুলো সামলাবে কী করে? আপনারা চাইছেন সব ঝামেলা একসাথে শেষ করার জন্য? তেমন কিছু ধরে নিন। ও থাকে কোথায় সেটা তো আমি জানি না, তবে ওর পরিবারের যদি কেউ থেকে থাকে তাহলে সেই খোঁজও আপনাদের দিব। আচ্ছা, তুমি তাহলে ওদের ঠিকানা আমাদের জানিয়ে দাও। ঠিক আছে, তাই হবে। আমাকে কয়েকটা দিন সময় দিলেই হবে। যত ইচ্ছে সময় নিতে পারেন। আচ্ছা, আমি তাহলে আসি এখন। যাও। আলী পাওয়ার পরেই আকবর ওখানে আসে। ওনাকে দেখার পর, বস, আপনি এত তাড়াতাড়ি চলে এলেন? আমার ভাইকে যে মেরেছে তাকে এখনো তোমরা খুঁজে পাওনি? এর চেয়ে অসম্মানের কি হতে পারে? বস, চিন্তা করবেন না, আমরা তাড়াতাড়ি ওদের খুঁজে পাবো। সে কথা তো অনেক দিন ধরেই আমি শুনতেছি। এবার আমাদের সাথে আরও একটা ছেলেও যুক্ত হয়েছে। কে সে ছেলে? আলী এবার ইমনের ব্যাপারে বলে। আকবর সবটা শোনার পর, যাক, তাহলে ভালোই করলো। জি ভাই, ঠিক ধরেছেন। 3টা দিন যাওয়ার পর ইমন, আকাশ আর ইরাকে রাস্তায় দেখতে পায়। ওই দাঁড়া। এ কি, তুই এখানে কেন? কোথায় যাচ্ছ? হানিমুনে যাচ্ছি। কয়েকটা সপ্তাহ আগেই না গেলে? আমাদের হানিমুন আমরা মাসে যাব নাকি সপ্তাহে যাব সেটা আমাদের ইচ্ছা। তোমার বাসার ঠিকানা দাও। ঠিকানা কেন? ইরা, তোমার মা ঠিকানা চেয়েছে। হোনার মতো মায়ের আমার কাছে কোনো জায়গা নেই। ইরা, তুমি ওখানে বসো, ইমনের সাথে আমার কিছু কথা আছে। তোমার আবার কি কথা থাকবে ওর সাথে? তুমি যাও, আমি কথা বলে আসতেছি। ইরা একটু দূরে যায়। আকাশ ইমনকে কিছু প্রশ্ন করতে থাকে। এতে ইমন অনেকটা ঘাবড়ে যায়। দেখ, যদি বাঁচতে চাস তাহলে আমাদের পিছনে লাগতে আসিস না, বুঝতে পেরেছিস? কথাটা বলে ইরাকে নিয়ে চলে যায়। ইমন ওদের পেছনে আসতে থাকে। ওরা একটা শপিং মলে আসে। ইমন আলীকে কল করে ব্যাপারটা জানিয়ে দেয়। আমরা 30 মিনিটের ভিতরে আসতেছি। 30 মিনিট পর 10 জন লোক নিয়ে আলী শপিং মলে আসে। চারদিক দেখতে থাকে আকাশকে। একটা কাজ করি, মেয়েটাকে আমরা নিয়ে যাই, তাহলে ওই ছেলেটাও চলে আসবে সাথে সাথে। তোমরা বরং আকাশকে নিয়ে যাও আর ইরাকে রেখে যাও, ওকে আমি নিয়ে যাব। ওই ছেলে অনেক সাংঘাতিক, ওকে এইভাবে নেওয়াটা রিস্ক হয়ে যাবে, সেই জন্য মেয়েটাকে নিলে এমনিতেই ছেলেটা চলে আসবে। কিছুক্ষণের মধ্যে আকাশ একটা শার্ট ট্রায়াল দেওয়ার জন্য ভেতরে ঢোকে। ওই সময় ইরাকে ওরা উঠিয়ে নেয়। আকাশ বাহিরে এসে জানতে পারে ইরাকে কেউ উঠিয়ে নিয়ে গেছে। কিছুক্ষণ পরে আকাশের ফোনে কল আসে। যদি তোর বউকে বাঁচাতে চাস তাহলে একটা ঠিকানা দিচ্ছি, ওখানে চলে আয়। কল কেটে দিয়ে ঠিকানা দেয়। আকাশও ওর বাড়িতে আসে। ওখানে পুরোপুরি প্রস্তুতি নেয়। 30 জন বডিগার্ড নিয়ে রওনা দেয় সে জায়গায়। আশেপাশে ওদের ছড়িয়ে থাকতে বলে। একাই আকাশ ভেতরে যায়। কিরে, তুই তো পিটপাটভাবে আসলি যে? ইরা কোথায়? ওই রুমে আছে। ওই নিয়ে আয় তো মেয়েটিকে। ইরাকে নিয়ে আসে। আকাশকে দেখে ইরা চেঁচিয়ে ওঠে বাঁচানোর জন্য। তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব এখান থেকে। ভাই, আপনাদের কাজ তো শেষ, এবার শর্ত অনুযায়ী ইরাকে আমার হাতে তুলে দিন। ঠিক আছে, নিয়ে যা তাহলে। ইরা তো কান্না করতে থাকে। ইমন ইরাকে নিয়ে বাহিরে আসে। তখনই সিকিউরিটিগুলো ইরাকে নিরাপদে গাড়িতে তুলে রাখে। তার একটা গাড়ি চলে যায় ইরাকে নিয়ে আকাশের বাড়ির দিকে। যদিও ইরা বুঝতে পারছে না কি হচ্ছে এসব। ইমনকে নিয়ে সিকিউরিটি আবারও ভেতরে আসে। কি হলো, ফিরে কেন আসলি? বাহিরে ভয়। বাহিরে কি? তখনই ইমনের মাথায় গুলি লাগে আর ও ওখানেই পড়ে যায়। এটা দেখে আলী তো ভয় পায়। ওই, তোরা পজিশন নিয়ে নে। সব লোক এক একে নিজেদের জায়গা বেছে নিয়ে
গুলি করতে থাকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর আকবরের লোক মারা যায়, আবার সিকিউরিটির কিছু মারা যায়। আকবর আলী মাথা নত করে বসে আছে। আমি জানি তোদের খারাপ লাগারই কথা, তোর ভাই যা করেছে এতে ওর ফাঁসি ঠিক ছিল। আমাদের ছেড়ে দে। দেখ, তোদের ছেড়ে দেওয়াটা মোটেও ঠিক হবে না। কেন ভাই? প্রথমত তোরাও মাফিয়া, তোর ভাইয়ের মতো তোকে যদি কোর্টে তোলা হয়, তোর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই আমার হাতে। সেসব তো থাকারই কথা, আমি তো এখানকার, তাই না? জানি তো আমি, সেজন্য আমি তোকে মেরে ফেলবো। তোর ভাইকেও ভেবেছিলাম মেরে ফেলবো, পরে ওর বিরুদ্ধে প্রমাণ ছিল বলে আইন নিজের হাতে তুলে নেইনি। তাহলে আমাদেরও না মেরে পুলিশের হাতে তুলে দিন। সেটা আমি করব না। কেন ভাই? আমরা তো কিছু করিনি। তোরা আমার ইরার দিকে হাত বাড়িয়েছিস, সেজন্য তোদের বাঁচিয়ে কেন রাখবো বল? প্লিজ ভাই, আমাদের বাঁচতে দিন। এখানে আকাশ ওদের কি সত্যি মেরে ফেলবে নাকি বাঁচিয়ে রাখবে তা নিয়ে ভাবতে থাকে। ততক্ষণে আমরা ইরার কাছ থেকে ঘুরে আসি। ইরাকে নিয়ে আসা হলো রাজপ্রাসাদের মতন একটা বাড়িতে। ইরা বুঝতে পারছে না এখানে কেন এনেছে, তবে অনেক ভয় আছে, কেননা এখানে কেউ মেরে ফেলবে কিনা ওকে সেটাই ভাবছে। একটু পরে আকাশের বাবা মা ইরাকে জড়িয়ে ধরে বাসায় তোলে। এখনো ভয়ে আছে ইরা। জানি তুমি ভয় পেয়ে আছো, চিন্তা করো না, তোমার সব ভয় আমরা দূর করে দিচ্ছি। ওনারা আকাশকে কল দেয়, ভিডিও কল, সেজন্য কথা বলতে থাকে। ইরার সাথে কথা বলো। আকাশ, তুমি কোথায়? আমার অনেক ভয় করছে এখানে। ভয় পেও না, তুমি ওখানে সেভ আছো। তাছাড়া তুমি যাদের সামনে আছো ওনারা আমার বাবা মা, তোমার কোনো ক্ষতি হবে না। এবার ইরার ভয় পুরোপুরি কমে যায়, সেজন্য ভয়ের চাপটাও মুখ থেকে যায়। একটুও ভয় পেও না, বাবা মার সাথে কথা বলো। আমি 1 ঘন্টার ভিতরে আসতেছি। যদি বেশি ক্লান্ত লাগে মাকে বলে আমার রুমে যেও। কল কেটে দেয়। ইরা রুমে যাওয়ার জন্য বলে। আকাশের বাবা মা ইরাকে নিয়ে বাসায় রুমে আসে। রুম দেখে ইরা অবাক হয়, কেননা ইরা ওদের বাড়িতে যে রুমে ঘুমাতো আকাশের রুমটা এর চেয়ে অনেক বড়। তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর নিচে আসো, একসাথে বসে গল্প করব আমরা। ইরা ফ্রেশ হয়ে নিচে নামে। ওইদিকে আকাশ আকরাম আর আলীকে ওখানে গুলি করে মারে। তারপর ওই বাড়িটায় আগুন লাগিয়ে দেয়। এরপর সব সিকিউরিটি নিয়ে চলে আসে বাড়িতে। আকাশকে দেখে ইরা দৌড় এসে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমি ঠিক আছি। এভাবে খেতে তো চোখ ফুলিয়ে ফেলেছো। আমরা তো ইরাকে বললাম এভাবে না কাঁদার জন্য, তারপরেও আচ্ছা, এবার শান্ত হয়ে বসো তুমি, তোমার সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বলো, আমি শুনতেছি। পরিচয় হোক আমার বাবা মা। আমরা অনেক আগেই পরিচয় হয়েছি। এখন তুই বৌমাকে নিয়ে উপরে যা, আর ওকে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বলে দিই। চলো তোমাকে পুরো ব্যাপারটা বলি আমি। বলতে হবে না, আমি ওনাদের চিনি। কি করে চিনো? ইরা, তুমি আমাকে কি করে চিনো? বিজনেসের কাজে আমি বাবার সাথে আপনার অফিসে এসেছিলাম। দূর থেকে আমি আপনাকে দেখতে পাই, কিন্তু এখানে আসার পরে আমি জানতে পারলাম আকাশ আপনারই ছেলে। আমাকে বলবো না তুমি। দেখো, তোমাকে আমি কোনো কিছু বলার আগেই তুমি পরিস্থিতি উল্টো করে ফেলেছো, সেজন্য আমি কিছু বলতে গিয়েও পারিনি। যাই হোক, তোমাকে আমি আমার করে পেয়েছি, এটাই আমার জন্য অনেক বড় পাওনা। তাহলে তুমি খুশি তো? খুব খুশি। তোমার আগের পরিস্থিতি হলো আমার কোনো আপত্তি ছিল না। তবে আর একটা কথা লুকিয়ে আছি। তুমি কি দ্বিতীয় বিয়ে করেছো নাকি? হ্যাঁ, নাকি আমি তোমার দ্বিতীয় বউ? ওইসব কিছু না, আসলে আমি একজন ব্যারিস্টার। এই কারণে কোর্টে তুমি ওই রকম করলে, তাও ভালোই হলো। এত বড় একজন ব্যারিস্টার আমার বাড়িতে কাজ করছে, আবার আমার স্বামী হয়েছে।